তো আসসালামু আলাইকুম সবাইকে আবারও আটকে গেছে চালু হও। বায়োলজিটা শেষ করি। কালকে বৃহস্পতিবার, মনে আছে কি না? কালকে আমরা একটু রাত 8টায় ক্লাস নিব কালকে, কারণ ঢাকায় ন্যাশনাল মেডিকাপ হবে। সো ন্যাশনাল মেডিকাপের জন্য আমরা ঢাকা যাব রাজশাহী থেকে। সো এ কারণেই কালকে একটু আগে আগে আমরা ক্লাসটা নিয়ে ফেলব। দেন শুক্র শনি কিন্তু আবার ক্লাস হবে না, কারণ শুক্র শনি হচ্ছে আমাদের জিকে ইংলিশ ব্যাচের ক্লাস থাকে। জার্সি চাই মেহেদি, ওই যে আমার বউ রিপ্লাই করছিল, ওইটা ভালো ছিল যে 199 টাকার কোর্সে জার্সি দিব না, জার্সির দাম 200+। ঠিক আছে, দেখি পরীক্ষা নিব। এখন ঝামেলা হচ্ছে কি, অনলাইনের পরীক্ষায় আমি ফেইথ পাই না। অনলাইনে তো তোমরা দেখে লিখছো, মানে পিওর আসলেই তুমি সত্যি করে লিখলা কিনা, আর পুরস্কার যদি থাকে তাহলে তো তোমরা যে কোনোভাবে আনসার করবা। সো এই কারণে যে অনলাইনে পরীক্ষা নিয়ে যে ভালো করবে তাকে গিফট পাঠাবো, এটাও ইচ্ছা করে না আসলে। তো ভাইয়া রে শুরু করি। তোমাদের জাস্ট একটু আমি ঢেকে রাখি, এই যে তোমাদেরকে হালকা একটু আমি ঢেকে রাখছি। জাস্ট আমি একটা জিনিস ওপেন করব। আমি কিন্তু আছি অল্প সময়ের জন্য। আমি আমার একটা কাজ করব। আমি আছি ভাইয়া, পালাই নাই। তোমরা একটু অন্ধকারে আছো, আমি জানি, আমি খুব ভালো করে জানি তোমরা অন্ধকারে আছো। ধৈর্য ধরো, আমি ইচ্ছা করেই এটাকে ঢেকে রাখলাম, তোমরা যাতে আমার কিছু জিনিস দেখতে না পাও, সো আমি তোমাদেরকে আবার ওপেন করে দিলাম। ইয়ে হা তাহলে আজকে ওপেনিংয়ে একটু সময় নষ্ট হলো। আচ্ছা, আমরা শুরু করছি। বলে রাখি, এই চ্যাপ্টার থেকে 2টা টপিক পড়লেই তুমি একটা কমন পাবা। নোট করে রাখো, একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা হচ্ছে মৌমাছি। সো আল্লাহর রহমতে কপাল যদি আমাদের ভালো থাকে, আমরা এই 2টা চ্যাপ্টারের মধ্যেই, মানে এই 2টা টপিকের মধ্যেই একটা কমন পেয়ে যাব। সো আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমি ওকে, তো আমরা প্রথমেই শুরু করব ট্যাক্সিস দিয়ে। চ্যাপ্টারটার নাম শুরু হয়ে গেল পড়া। চ্যাপ্টারটার নাম প্রাণীর আচরণ। সো আচরণ বিদ্যাকে আমরা বলি ইথোলজি। ওকে, সো দুইটা সমস্যা না, দুইটা শব্দ। আচরণ বিদ্যাকে আমরা বলি ইথোলজি। আর এই ইথোলজির জনক হচ্ছেন নিকো টিনবার্জেন। আলিম স্যারের বইয়ে লেখা আছে। এই 2টা তথ্য আমরা শুরুতে একটু মুখস্থ করে ফেলি ভাইয়া, যে ইথোলজি বা আচরণবিদ্যার জনক হচ্ছে নিকো টিনবার্জেন। ইথোলজি বা আচরণবিদ্যার জনক হচ্ছেন নিকো টিনবার্জেন। সো এই কথাটা কিন্তু আজমল স্যারের বইয়ে ডিরেক্ট কথাও নাই। আজমল স্যারের বইয়ে আমি আজকের ক্লাসে তোমাকে দাগানো বই দিয়ে দিব। তাহলে আচরণবিদ্যা মানে ইথোলজি, এবং তোমার বইয়ে কিন্তু বলা নাই যে ইথোলজির জনককে। এখানে 3 জনের নাম আছে, দেখো, কার্ল ফন ফ্রিজ, লরেন্স এবং নিকোলাস টিনবার্জেন। কিন্তু আব্দুল আলিম স্যারের বইয়ে স্পষ্টই লেখা আছে যে ইথোলজির জনক হচ্ছে নিকো টিনবার্জেন, এবং এটা বোর্ড পরীক্ষা আসছিল। এখন তুমি যদি গুগল করো তাহলে দেখবা ইথোলজির জনকে হয়তোবা লরেন্সের ভূমিকাটার কথাই বেশি বলা আছে, কারণ এই 3 জনের মধ্যে লরেন্স হচ্ছে বেশি অবদান রেখেছেন, এনার কথাই হয়তোবা বলা আছে। কিন্তু তোমার পাঠ্য বইয়ে যেহেতু টিনবার্জেন আছে, তুমি এটাই মনে রাখবা। সো আমাদের আজকের প্রথম যে পড়া, আমরা এই 2টা জিনিস দিয়ে একটু মাথায় রাখবো। একটা হচ্ছে ইথোলজির জনককে, তাহলে আমরা আনসার কিন্তু নিকো টিনবার্জেন করব। দেখো কতবার বোর্ড পরীক্ষা আসছিল। এবং পরীক্ষা যদি বলে যে প্রাণীর আচরণ সম্বন্ধে জ্ঞান লাভ করাকে কি বলে, তাহলে আনসার হবে ইথোলজি, নট ইকোলজি, ইথোলজি। ক্লিয়ার?
সো এই দুইটা টার্ম তোমাকে মনে রাখতে হবে। এখন আমরা সেই বিখ্যাত পড়ায় যাব। তো পড়ায় যাই, এই দুটো আমরা একটু পরে পড়ব। আমাদের সেই বিখ্যাত পড়া সেটা হচ্ছে ট্যাক্সেস। বিশ্বাস করো এখান থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসবে, না হলে মৌমাছি, বাকিটা আল্লাহ ভরসা। আর এই চ্যাপ্টারে আছেই কি, সহজাত আর অর্জিত আচরণের বৈশিষ্ট্য এবং এক্সাম্পল। তো ট্যাক্সিস মানেই হলো চলন, ট্যাক্সিস মানেই হচ্ছে চলন। ধরো আমি তোমাদেরকে ডাকলাম, এই যে কি নাম, সব মেয়ের নাম একটা, এই যে সামিউল, সামিউলকে বললাম এই সামিউল এদিকে আয়। তো দেখা গেল সামিউল আমার ডাক শুনে আমার কাছে আসতেও পারে, বা আমার ডাক শুনে একটা দৌড় মাইরা চলে যেতে পারে। তার মানে যাই হোক সামিউলের একটা চলন হয়েছে, রাইট? তো আমার যে ডাক, এটা হচ্ছে শব্দ, এই শব্দকে আমরা বলি ফোন। সো এই যে শব্দের প্রতি সামিউল সাড়া দিল, এটাকে বলে ফোনোট্যাক্সিস। এখন সামিউল যদি আমার দিকে আসে, মানে শব্দের দিকে, উৎসের দিকে আসে, তাহলে এটা ধনাত্মক ফোনোট্যাক্সিস। আর আমার ডাক শুনে যদি সামিউল দৌড়ে পালায় যায়, এটা ঋণাত্মক ফোনোট্যাক্সিস। তাহলে খুবই সিম্পল, ট্যাক্সিস মানে চলন, যে উৎসের প্রতি সাড়া দিয়ে হবে সেই উৎসের নামেই নাম, এবং উৎসের দিকে গেলে ধনাত্মক, উৎসের বিপরীতে গেলে ঋণাত্মক। খুবই সিম্পল, খুবই সিম্পল। এবং এটাই পরীক্ষায় কতবার আসছে তুমি দেখো। তোমরা এখনও আমাকে বলছো ভাইয়া এখনও অ্যাক্সেস দেন নাই, তোমরা একটা গাধা, তোমরা একটা গাধা। আমি তোমাদেরকে বলছি 14 মে মাসের 14 তারিখ তোমাদেরকে অ্যাক্সেস দিব। আজকে কয় তারিখ শালার ভাইরা? আজকে 6 তারিখ। তুমি কেন অ্যাক্সেস চাও? তোমরা রেজিস্ট্রেশন করে রাখো আমাদের এক্সামের যে অ্যাপ, সেখানে আমরা মে মাসের 14 তারিখ, মে মাসের 14 তারিখ যদি অ্যাক্সেস না পাও, 15 তারিখ থেকে তুমি আমাকে মেসেজ করবা যে ভাই পাই নাই। তো ছেলেমেয়েরা তোমাদের বইয়ে এই যে 2টা পৃষ্ঠা আছে, আমরা আগে ট্যাক্সিসেই চলে যাই। এই যে দেখো শুরু হলো ট্যাক্সেস। তো এখানে 1 থেকে, ভাইয়া দেখো 1 থেকে এই যে 12টা ট্যাক্সিস আছে। তো আমাকে জাস্ট জানতে হবে যে কোন ট্যাক্সিস, শুধু নামটা জানলেই তাহলে এটার উৎসটাও আমি জেনে যাব। যেমন দেখো, এবং এক্সাম্পল খুবই ইজি, দেখো তাকাও। তাহলে ফটো শব্দের অর্থ আলো, এটা আমরা সবাই জানি। তাহলে পরীক্ষা এভাবে আসতে পারে যে আলোর প্রতি সাড়া দেওয়া, এটা কোন ট্যাক্সিস? ফটো। এখন আলোর দিকে যদি যায় ধনাত্মক, আলোর বিপরীতে গেলে ঋণাত্মক। আরশোলা মানে তেলাপোকা, তেলাপোকা কিন্তু আলো পছন্দ করে না, তেলাপোকা অন্ধকার পছন্দ করে। সো অন্ধকার মানে আলোর বিপরীত, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক ফটোট্যাক্সিস। এখন দেখো লেখা আছে থার্মো মানে কি? তাপমাত্রা। থার্মো মানে কি ভাইয়া বলো? তাপমাত্রা। তাহলে থার্মোট্যাক্সিস মানে হচ্ছে তাপের প্রতি সাড়া দিয়ে চলন। এখন বলা হয়েছে গ্রীষ্মকালে মশা ছারপোকার আক্রমণ বেড়ে যায়। তার মানে গ্রীষ্মকালে যেহেতু গরম, এই গরমে মশা কামড়ায়, সো গরমে মশা কামড়ায়, তার মানে এখানে গরম মানে কি তাপমাত্রা বোঝাচ্ছে, সো এটা ধনাত্মক। কিন্তু দেখবা ব্যাঙের শীত নিদ্রা, মানে শীতকালে ব্যাঙ নিদ্রায় যায়, তাহলে শীত কি? তাপমাত্রার বিপরীত, তাহলে শীত নিদ্রাটা হচ্ছে ঋণাত্মক। আর যেহেতু তাপমাত্রা, তাহলে থার্মোট্যাক্সিস। তাহলে আমি যদি এখন বলি ধরো কেউ পাদ মেরেছে, পাদের গন্ধে তুমি একটা দৌড় মারলা, তাহলে এটা কি ট্যাক্সিস? এটা নিশ্চয়ই পাদোট্যাক্সিস না, এটা হচ্ছে একটা কেমোট্যাক্সিস, কারণ পাদের ওই গন্ধটা একটা কেমিক্যাল। আর এই কেমিক্যালের কারণে তুমি দৌড়ে পালায় গেছো, না গন্ধে ওর কাছে যাবা? মোটেও না। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক কেমোট্যাক্সিস। এখন তুমি যদি যাও ওর কাছে পাদের গন্ধ শুই না, তাহলে তো ভাইয়া ধনাত্মক কেমোট্যাক্সিস হবে। এটা তোমার ব্যাপার, এটা শুধু তোমার বেলায় প্রযোজ্য হইতেই পারে। তো ভাইয়া চলো এরপরে দেখো হাইড্রো। বাবা হাইড্রো মানে কি রে? পানি। হাইড্রো মানে কি? জাস্ট এটুকুই মনে রাখ, হাইড্রো মানে পানি। তাহলে পানির প্রতি সাড়া দিয়ে চলন, এটাই হলো হাইড্রোট্যাক্সিস। পরীক্ষা যদি আসে ভেজা মাটিতে কেঁচোর বসবাস, তাহলে কেঁচো ভেজা মাটিতে বাস করে। ভেজা মাটি মানে কি রে? ওইখানে পানি আছে, তাহলে এটা হাইড্রোট্যাক্সিস। এবং পানিতে যেহেতু বাস করছে, তাহলে এটা ধনাত্মক। ধনাত্মক। যদি বলতো শুষ্কতে, তাহলে হয়তো ঋণাত্মক, তাহলে হয়তো ঋণাত্মক। আচ্ছা, কেমো মানে কেমিক্যাল। আমরা সবাই জানি চিনি দেখলেই পিঁপড়া দৌড় মারে। এখন তোমরা যদি কেউ মুতু করো, মুতুতে গ্লুকোজ থাকলে তখনও পিঁপড়া দৌড় মারতেই পারে, হইতে পারে। তো বাই দ্য ওয়ে, চিনির প্রতি পিঁপড়া যে সাড়া দেয়, পিঁপড়া চিনির কাছে যাচ্ছে, তাহলে চিনি একটা কেমিক্যাল, কেমোট্যাক্সিস। পিঁপড়া চিনির কাছে যাচ্ছে, উৎসের কাছে যাচ্ছে, ধনাত্মক। এখন তোমরা জানো সাপের বিষ হলো ফেনল, কার্বলিক অ্যাসিড বলি আমরা, কার্বলিক, লিক নট নিক।
তো এই ফেনল দেখলে সাপ পালায়, তাহলে ফেনল একটা কেমিক্যাল, আর সাপ কিন্তু পালায় গেল, তাহলে ঋণাত্মক কেমোট্যাক্সিস। খুব ইজি না? এগুলোই পরীক্ষায় আসবে। আচ্ছা, জিওট্যাক্সিস, জিও মানে হচ্ছে গ্রাভিটি, সো মধ্যাকর্ষণের প্রতি সাড়া দেওয়া হচ্ছে জিওট্যাক্সিস। এইখানে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে ভুল আছে বইয়ে। সো দেখো, অভিকর্ষ কাজ করে, মানে কাজ করে, গ্রাভিটি কি নিচের দিকে কাজ করছে না গ্রাভিটি? তাহলে ধরো একজন যদি গাছের উপরে ওঠে, তাহলে সে তো গ্রাভিটির বিপরীতে গেল, তাহলে ঋণাত্মক হবে। আর যদি নিচে নামে তাহলে গ্রাভিটির দিকেই যাচ্ছে, তাহলে তখন ধনাত্মক হবে। কিন্তু এখানে যেটা বলছে, বিভিন্ন ধরনের পোকার গাছ বেয়ে আগে বলছে উপরে ওঠা ও পিউপা তৈরির সময় নিচে নামা, মানে আগে বলছে উপরে ওঠা, পরে বলছে নিচে নামা, কিন্তু আগে বলছে ধনাত্মক, পরে বলছে ঋণাত্মক। তো উপরে উঠলে তো গ্রাভিটির বিপরীতে যাচ্ছে, ওটাই ঋণাত্মক হওয়ার কথা ছিল না। এটা কিন্তু আলিম স্যারের বইয়ে ঠিক আছে, আলিম স্যারের বইয়ে ঠিক আছে, বাট আজমল স্যারের ভুল আছে। এখন ভুল থাকলেও যেভাবে আছে এভাবে আসলে তুমি আনসার দিও। তো পরীক্ষায় মধ্যাকর্ষণ থাকলে আমরা দিব জিওট্যাক্সিস, জি ফর আমরা গ্রাভিটি ভাববো। এবার আসো থিগমো। এই থিগমো শব্দের অর্থ হচ্ছে স্পর্শ। তোমাকে যদি কেউ স্পর্শ করে, মাঝে মধ্যে খেপে গিয়ে বলো না ডোন্ট টাচ মি, এখন থেকে বলবা ডোন্ট থিগমো মি, মানে আমারে টাচ করিস না। সবাই একটু কমেন্ট করো, কি বলবা? ডোন্ট থিগমো মি, এই আমারে থিগমো করিস না, স্পর্শ করিস না। তাহলে থিগমো মানে কি? স্পর্শ। তাহলে দেখো, তেলাপোকা তার অ্যান্টেনার মাধ্যমে যদি ক্ষতিকর কোনো কিছুর সংস্পর্শে আসে, তাহলে তেলাপোকার অ্যান্টেনা যখনই ক্ষতিকর কোনো কিছুর সংস্পর্শে আসবে, পালাবে না ওরা আরও কাছে যাবে? কাছে এসো, আমার আরও ক্ষতি করো বলবে? জীবনেও না, পালায় যাবে। তাহলে এটা ঋণাত্মক থেগমোট্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, এবার আসো রিওট্যাক্সিস। বাবা, রিও মানে মনে রাখবা রিভার, রিও মানে রিভার মনে রাখবা। রিভার মানে কি বাবু? নদী। আর নদীতে কি থাকে? স্রোত। সো নদীর পানিগুলো হচ্ছে প্রবাহমান পানি বা স্রোত। তাহলে স্রোতের প্রতি সাড়া দিয়ে চলন, এটাই হলো রিওট্যাক্সিস। এই যে প্রজনন ঋতুতে ইলিশ মাছেরা স্রোতের উজানে এসে ডিম পাড়ে, এটা হচ্ছে একটা রিওট্যাক্সিস। কিন্তু এখানে বলেছে ঋণাত্মক রিওট্যাক্সিস, এটাও আজমল স্যার ভুল বলেছে। কিন্তু ঝামেলা হলো, আমি যদি ব্যাখ্যা দিই কেন ভুল, তোমার মাথায় একটু ঘোরাইতে পারে। আর এই ব্যাখ্যা দিয়েও তো কোনো লাভ নাই, কারণ পরীক্ষায় যদি আজমল স্যারের বই থেকে প্রশ্ন আসে, টিচারও তো আর সঠিক কোনটা সেটা না, এটাই আনসার দেবে। তো এই কারণে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এটা খুব সূক্ষ্ম একটা ভুল আছে আজমল স্যারের বইয়ের। তো যাই হোক, তুমি শুধু এটাই মনে রাখো, স্রোত থাকলেই হবে রিও। রিতে রিভার, নদীর স্রোত মনে রাখো। গ্যালভানো মানেই ভাইয়া ইলেকট্রো, গ্যালভানো মানে প্রবাহ, তড়িৎ প্রবাহের প্রতি সাড়া দিয়ে চলো। আর সন বা ফন হচ্ছে শব্দের একক, তাহলে শব্দের প্রতি সাড়া দেওয়া মানে সন বা ফন। এনিমো মানে বাতাস, এনিমো, এনিমো শব্দের অর্থই বাতাস, তাহলে বায়ু প্রবাহের প্রতি সাড়া দিয়ে চলন হচ্ছে এনিমোট্যাক্সিস। এস্টেরো মানে হচ্ছে মসৃণ ও সমতল তলের প্রতি, যেমন এখানে বলছে দেয়াল টিকটিকি, ভাইয়া টিকটিকি দেয়ালেও চলে। এখন দেয়ালটা কি মসৃণ না? তো টিকটিকি যদি দেয়ালে চলে, তাহলে মসৃণ পথে চললে সেটা হলো এস্টেরো, তাহলে এটা ধনাত্মক এস্টেরো। এখন যদি বলে বন টিকটিকি, বন টিকটিকি তো বনের মধ্যে লাফায়, তো বন কি মসৃণ জায়গা? বন, বন জঙ্গল না, তাহলে বন টিকটিকির চলনটা হলো ঋণাত্মক। তাহলে মনে রাখো, এস্টেরিও মানে মসৃণ বোঝাচ্ছে, এস্টেরো মানে মসৃণ, মসৃণ তলে চললে এস্টেরো, ধনাত্মক এস্টেরো মসৃণের বিপরীত হয়ে গেলে, তাহলে মসৃণ মানেই তো সমতল, এটাই মানে এস্টেরো। আর সাপেক্ষ ট্যাক্সিস মানে একটার সাপেক্ষে আরেকটা, অর্থাৎ দুই বা ততোধিক ট্যাক্সিস যদি একই সাথে প্রদর্শন হয়, দুই বা ততোধিক, সেটাই হলো সাপেক্ষ। যেমন কিছু প্রজাপতি আছে, ডিম পাড়ার জন্য ওদের শুধু একটা উদ্দীপক না, একাধিক উদ্দীপক লাগে। যেমন ওদের উদ্ভিদের গন্ধও লাগে, আবার সবুজ পাতাও লাগে। অর্থাৎ পাতা যদি সবুজ হয় আবার গন্ধ, তাহলে সবুজ আবার গন্ধ এই দুইটা জিনিসের প্রতি সাড়া দিয়ে সে চলন প্রদর্শন করে। তাহলে যেহেতু একাধিক উদ্দীপক, এটাই হলো সাপেক্ষ। এবার আরেকটা জিনিস বলেছে, ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণ 5 প্রকার। এর মধ্যে একটা হচ্ছে ক্লাইনোট্যাক্সিস। তো মনে রাখবা, এই যে ক্লাই থেকে মনে রাখবা এর এক্সাম্পল হচ্ছে ফ্লাই, দুইটা ফ্লাই, ক্লাইয়ের এক্সাম্পল ফ্লাই, ফ্লাই। এবং এই ধরনের ট্যাক্সিস যারা প্রদর্শন করে তাদের কোনো সংবেদ অঙ্গ, যেমন ঘাসফড়িংয়ের জোড়া সংবেদী অঙ্গ আছে অ্যান্টেনা, মানুষের চোখ একটা সংবেদী অঙ্গ, সেটা এক জোড়া আছে। তো যাদের জোর সংবেদ অঙ্গ থাকে না যে সকল প্রাণীতে, তাদেরই মূলত এই ট্যাক্সিসটা ঘটে। তাহলে 3টা কথা মনে রাখবা, ক্লাই,
এক্সাম্পল হলো ফ্লাই, সংবেদঙ্গ নাই। আর তোমরা খুব বেশি ভুল করো এই দুইটা জায়গায়, মেনো আর নেমো। দেখো খুবই কাছাকাছি, এবং নেমো বানানটাও এম দিয়ে শুরু। তোমরা নেমোনিক্স পড়ছো না? আমরা পড়ালেখা মনে রাখার জন্য একটু নেমোনিক্স দেই না? সো নেমোনিক্স মানে কি? নেমোনিক্স মানে ট্রিক, পড়া মনে রাখার কৌশল। তো নেমো মানেই হচ্ছে স্মৃতি, কারণ নেমোনিক্স দেই যাতে জিনিসটা স্মৃতিতে থাকে। অথবা মনে রাখো নেম, নেম মানে কি বাবা? নেম মানে নাম। তো নাম তো আমরা স্মৃতিতে রাখতে চাই, তাহলে স্মৃতিমূলক ট্যাক্সিস হলো নেমোট্যাক্সিস। যেমন একটা পাখি যাচ্ছে বন জঙ্গলে, তাহলে ফেরার সময়ও কিভাবে বাসা চিনল, এটাই হলো নেমোট্যাক্সিস। আর মেনো শব্দের অর্থ হলো কোণ। কোণ মানে অ্যাঙ্গেল, মানে ব্যাপারটা হচ্ছে এই যে সূর্য পৃথিবীতে পড়ছে, তো পৃথিবীতে সে একটা অ্যাঙ্গেল করে পড়ছে, এই অ্যাঙ্গেলের প্রতি সাড়া দিয়ে পিঁপড়া চলাচল করে। খুবই ইন্টারেস্টিং বিষয়, সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলনটা হচ্ছে মেনোট্যাক্সিস। এই মেনো মানে অ্যাঙ্গেল বা কোণ, অ্যাঙ্গেল বা কোণ। আর টেলো এবং ট্রোপো লাস্ট দুইটা আছে। টেলো মানে শক্তিশালী, টেলিস্কোপ, টেলো মানেই শক্তিশালী। শক্তিশালী মানে হচ্ছে ধরো একটা মৌমাছি কোন দিকে যাবে, সূর্য তাকে ডাকে এই তুই আমার দিকে আয়, আবার ফুলের মধুও তাকে ডাকে এই আমার দিকে আয়। তো দেখা গেল সে সূর্যের দিকে না গিয়ে ফুলের দিকে গেছে, তাহলে এই যে ফুল এটাই হলো সূর্যের চেয়েও শক্তিশালী এই প্রেক্ষিতে। সো এটা কি বলে? টেলোট্যাক্সিস। আর ট্রোপোট্যাক্সিস, এই লাইনটা মনে রাখবা, এইটা হলো একটা ভারসাম্যমূলক ট্যাক্সিস। প্রশ্ন আসবে যে কোনটি ভারসাম্যমূলক ট্যাক্সিস, আনসার হবে ট্রোপোট্যাক্সিস। এবং এইটা দেখা যায় মাছের উকুনে, ভাইয়া চিন্তা কর, মাছ তার আবার উকুনে দেখা যায় ট্রোপোট্যাক্সিস। আমরা প্র্যাকটিস করি, দেখো কত ইজি প্রশ্ন এবং কতবার এসেছিল, একটু প্র্যাকটিস করি দেখো ভাইয়া। তো এই যে দেখো কত ইজি প্রশ্ন, আলোর প্রতি সাড়া দেয়াকে কি বলে? আলো মানে কি ভাইয়া? ফটো, ফটোট্যাক্সিস। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, এই যে একটু আগে বললাম সূর্যের প্রতি সাড়া দিয়ে, সূর্য পৃথিবীতে পড়ছে এবং একটা অ্যাঙ্গেল করে পড়ছে, এই অ্যাঙ্গেলের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন, এইটা হলো নেমো না মেনো। এই যে নেম মানে তো নাম, নাম না, মেনো, মেনো নাম তো স্মৃতিতে রাখবো, খুবই গুলায় যায় ভাইয়া। আচ্ছা, ট্যাক্সিসের বৈশিষ্ট্য কি? প্রথম কথা, ট্যাক্সিসের ফলে জীব কি করে? একটা সাড়া দেয়, মানে একটা উদ্দীপনা আসে, এই উদ্দীপনার প্রতি জীব কি করে? একটা সাড়া দেয়। এবং সবসময় মনে রাখবা ট্যাক্সিস রিফ্লেক্স এইগুলো হলো সহজাত আচরণ। সহজাত আচরণ মানে যে আচরণটা একটা বাচ্চা জন্ম থেকেই পাইছে, এটার জন্য তাকে শিখতে হয় নাই, এবং যেহেতু জিনের মাধ্যমেই সে এটা পাইছে, তাহলে যখন সে কোনো একটা উদ্দীপনার কারণে রেসপন্স করে, এই রেসপন্সটা আর ফিরিয়ে নেওয়া যায় না, এটা একটা অপরিবর্তনীয় সাড়া সে দান করে। যেহেতু ট্যাক্সিস এসে চলে একটা দিকে, হয় উৎসের দিকে না হয় বিপরীত দিকে, তাহলে এখানে দিকমুখিতা প্রদর্শন করে। এবং চলনে যদি পুরা দেহ না চড়ে, ধরো আমি দাঁড়ায় আছি, ওই যে সামিউলকে আমি ডাকলাম, সামিউল, সে বলল জি ভাইয়া, তো ওই যে হাত নাড়াচ্ছে, এটা কি চলন হবে? না, তার পুরা দেহটাই আসতে হবে, তাহলে সমগ্র দেহ এখানে কিন্তু জড়িত থাকবে। তিনটাই রাইট। এই যে একটা ছবি দেখো, এই যে সূর্য পড়তেছে, এই যে একটা অ্যাঙ্গেল করে পিঁপড়া চলতেছে, দেখছো কি সুন্দর? তাহলে এটা কি ট্যাক্সিস বাবু? এটা হলো মেনোট্যাক্সিস। আবার সেই ছবি, তাহলে কোন বিষয়টি বিবেচনায় রেখে এই প্রাণীটা চলে? তাহলে অ্যাঙ্গেল মানে কোণ, এই যে কৌণিক দূরত্ব, কোণ। অ্যানিমো শব্দের অর্থই বাতাস, অ্যানিমো শব্দের অর্থই বাতাস। এই যে ব্যাঙের শীত নিদ্রা, প্রথম কথা শীত মানে কি? গরমের বিপরীত, যেহেতু গরমের বিপরীত তাহলে ধনাত্মক হবে না, ঋণাত্মক। আর গরম মানে তাপমাত্রা, থার্মো, এই যে থার্মোট্যাক্সিস, ঋণাত্মক থার্মোট্যাক্সিস। স্মৃতিমূলক, দেখো স্মৃতি মানে নাম, নাম মানে নেমো, এই যে নেমো, মেনো থাকবে কনফিউজ করার জন্য। ঋণাত্মক থার্মোট্যাক্সিস হলো এই যে একটু আগেই বললাম, ঋণাত্মক থার্মো মানে তাপমাত্রা, ঋণাত্মক মানে তাপমাত্রার বিপরীতে মানে ঠান্ডা, তাহলে এই যে শীত নিদ্রা। স্মৃতিমূলক, আর এটা কতবার আসছে ভাইয়া? স্মৃতি, নেম, নেম। বায়ু প্রবাহ, বায়ু মানে বাতাস, এনিমো, এনিমো, এনিমো। অক্সিজেনের ঘনত্ব, বাবা বলো তো এটা কি হবে? অক্সিজেনের ঘনত্ব মানে এটা হচ্ছে অক্সিজেন একদম বাতাসে থাকে, এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে এয়ারোট্যাক্সিস। আর এনিমো মানে হচ্ছে বায়ু প্রবাহ। একটু খেয়াল রাখো, অক্সিজেন বললে, যেমন আমি তোমাদেরকে একটু দেখাই পার্থক্যটা। এয়ারও কি বাদ গেছে নাকি পড়তে পড়তে?
এয়ার ছিল না? আচ্ছা, এয়ার মানে মনে রেখো বাতাস, আর এই বাতাসটাই মূলত কি? অক্সিজেন। ঠিক আছে, তাহলে অক্সিজেনের প্রতি হলে এয়ার, এয়ারও। এইবার দেখো এখানে সুন্দর একটা স্রোত বোঝাচ্ছে, স্রোত, এবং মাছ কি করছে? এই যে স্রোতের দিকে যাচ্ছে। তাহলে স্রোত মানে কি? রিও, রিভার, নদীর স্রোত, যে রিভারের মতো নদীর স্রোত, রিও। আচ্ছা, উদ্দীপকের মাছটির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটি পজিটিভ ট্যাক্সিস, পজিটিভ মানে ধনাত্মক, এই যে স্রোতের দিকে আসছে, উৎসের দিকে আসছে। প্রজননকালে পোটামোড্রোমাস মাইগ্রেশন করে। ভাই রে ভাই, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এই পোটামোড্রোমাস শব্দটা আছে রুই মাছের মধ্যে। তো পোটামোড্রোমাস মানে রুই মাছ কি করে? প্রজননের সময় ছোট ছোট নদ নদী থেকে বড় বড় নদ নদীতে যায় ডিম পাড়ার জন্য। তো স্বাভাবিক, যেহেতু প্রজননের সময় যাচ্ছে, তাহলে অবশ্যই সে পোটামোড্রোমাস মাইগ্রেশন করে। এটি অনুকরণ আচরণ না, অনুকরণ মানে শিখন, এটা একটা সহজাত আচরণ, জন্ম থেকেই তারা পাইছে, এটা শিখতে হয় নাই। শব্দ মানেই হচ্ছে ফন বা সন, তো এখানে কি আছে? যে ফন আছে, ফন। আলোর দিকে গমন, দেখছো কতবার আসছে আলো। আচ্ছা, আলোর দিকে গেছে, তাহলে আলো মানে ফটো, ফটো আলোর দিকে, তাহলে ধনাত্মক, তাহলে ধনাত্মক ফটো। কেঁচো ভিজা মাটির দিকে যায়, ভিজা মাটি মানে পানির দিকে যায়, হাইড্রো মানে পানি, তাহলে এটা হাইড্রোট্যাক্সিস। প্রজনন ঋতুতে কার্প মাছ, ওই যে আবার কার্প মাছ হালদায় আগমন করলো, তাহলে হালদায় আগমন করলো মানে হালদা নদীতে স্রোতের কাছে চলে আসলো, সেটা হচ্ছে রিওট্যাক্সিস। আলোর প্রতি ঘাস ফড়িংয়ের সাড়া দেন। সো আলো হচ্ছে ফটো, থার্মো হচ্ছে তাপমাত্রা, রিও হচ্ছে স্রোত, জিও কি? গ্রাভিটি, মধ্যাকর্ষণ। এ স্পর্শ, ডন্ট থিগমো মি, থিগমো, তাহলে তুমি চিন্তা করো কতবার এই একটা ছোট্ট টপিক থেকে প্রশ্ন আসছে, এবং কপাল যদি ভালো থাকে এই ট্যাক্সিস থেকেই তুমি একটা এমসিকিউ কমন পেয়ে যাবা। কিংবা মৌমাছি। অক্সিজেনের ঘনত্ব, অক্সিজেন থাকলেই এয়ার, বাতাস। ওকে, এবার দেখো একটা ড্যান্সের কথা বলছে। এই চ্যাপ্টারে দুইটা ড্যান্স আছে। মানুষ যেমন কথা বলে, আমি যদি কাউকে ডাকতে চাই এই দিকে আয়, কিন্তু মাছ তো আর কথা বলতে পারে না যে এই দিকে আয়। মাছ তার ভাষা প্রকাশ করে ড্যান্সের মাধ্যমে। সো 3 কাটা একটা মাছ আছে যার নাম হলো 3 কাটা স্টিকল ব্যাক, 3 কাটা স্টিকল ব্যাক। তো যখন এই মাছ বিয়ে করতে চায়, নিষেধ করতে চায়, সে তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য একদম উড়াধুরা ড্যান্স শুরু করে। এই ড্যান্স যদি ভালো লাগে তার সঙ্গীর, তাহলেই সঙ্গী কাছে আসে, যৌন জনন হয়। তো 3 কাটা মাছের যে ড্যান্স, তাকেই বলা হয় জিগজ্যাগ ড্যান্স। এটা আব্দুল আলিম স্যারের বইয়ে আছে। মৌমাছিও 2 ধরনের ড্যান্স প্রদর্শন করে। মৌমাছির 2 ধরনের ড্যান্সের মধ্যে একটার নাম হলো চক্রাকার ড্যান্স, আর একটা হচ্ছে ওয়াগল ড্যান্স। কোন ড্যান্স কি সেটা আমরা একটু পরে বই থেকে পড়ে ফেলব। ফোনোট্যাক্সিস, ফোন মানে শব্দ, শব্দ। আচ্ছা, ট্যাক্সিসের বৈশিষ্ট্য কি? এটা অলরেডি হয়ে গেছে। তাহলে আমাকে তোমরা একটু বলো ট্যাক্সিস টপিকটা ইজি আছে কিনা, এবং এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যেতে পারো আল্লাহর রহমত। সো আজকেও আমরা আশা করছি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে শেষ করে ফেলব। পারবা কিনা বলো। এখন আমরা একটু মৌমাছি নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ শুরুতে আমরা গুরুত্বপূর্ণ 2টা জিনিস নিয়ে পড়াশোনা করব, তারপর বাদ বাকি যা আছে দাগানো বই দিচ্ছি, এমসিকিউগুলো একবার পড়ে ফেলবো এবং আমিও তোমাদেরকে হেল্প করছি। দেখো আমরা চলে যাই একটু শেষে। মৌমাছি হলো এই চ্যাপ্টারের একদম শেষ টপিক। আচ্ছা, আচ্ছা, পেজ নাম্বার তোমার যদি সাথে বই থাকে 526, সামাজিক আচরণ। তো সামাজিক আচরণ প্রদর্শনকারী একটা উল্লেখযোগ্য প্রাণী হলো মৌমাছি, যার কাছ থেকে কিন্তু আমাদের মানুষের অনেক কিছু শেখার আছে। তো আমরা এখন মৌমাছি নিয়ে পড়াশোনা করব। শুরু করি। প্রথমে এখানে একটা শব্দ আছে যাকে বলে অ্যালট্রুইজম। তো অ্যালট্রুইজম মানে হলো, এটা ইংলিশেও ভোকাবুলারিতে আসে, সিনোনিম অ্যান্টোনিমে খুব আসে। অ্যালট্রুইজম মানে হলো পরার্থপরতা, মানে পরোপকারিতা, পরস্পরের প্রতি সহমর্মিতা। এই শব্দটা ব্যবহার করেন অগাস্ট কমতি, জানলে ভালো। তো বিভিন্ন প্রাণী মধ্যেই
এই অ্যালট্রুইজম, এই পরোপকারিতা মনোভাবটা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রাণীর নাম এখানে দিয়েছে, যার মধ্যে মৌমাছি একটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা তো আজকে পড়বই ডিটেলস এখন। তো মৌমাছি ছাড়াও এখানে বলছে বেবুন, যে বেবুন 6 বছর পর্যন্ত তার সন্তানকে লালন পালন করে। তাই এখন তোমরা বলতেই পারো যে ভাই বাচ্চাকে তো লালন পালন করবেই, কিন্তু মানুষের দিকেই তাকাও, বাচ্চা হওয়ার পরই কিন্তু দেখা গেল এমনও আছে যে 1 বছরও ঠিকঠাক বুকের দুধ পায় না, ডে কেয়ার সেন্টারে রাখে, এর কাছে রাখে, রেখে চলে যায়, সো চাকরি করে, তাই না? এরকম অনেক তো কষ্ট হয় বাচ্চাকে মেনটেন করা, কিন্তু তারা তাদের জীবনের 6টা বছর, তাদের আয়ুও কিন্তু এত বেশি না, কিন্তু 6টা বছর শুধু বাচ্চা লালন পালন, চাকরিও খোঁজে না, ক্যারিয়ারও করে না। সো এটা কিন্তু একটা স্যাক্রিফাইস বলতেই হবে। তো এমসিকিউতে এই 6 বছরের ব্যাপারটা মনে রাখতে হবে। এই জাপানি ফোলিয়েজ মাকড়সা, ফোলিয়েজ মাকড়সা এটা তো আরও ভয়াবহ জিনিস। সে হচ্ছে তার যখন বাচ্চা বের হয়, ওই বাচ্চা কী করে, ওই মাকড়সার দেহটাকেই খেয়ে ফেলে এবং বাচ্চার খাবার দেওয়ার জন্য সে নিজে মরে যায়। কি লেভেলের স্যাক্রিফাইস! তো এগুলো জাস্ট মনে রাখো যে কে তার বাচ্চাকে নিজের দেহটাই উৎসর্গ করে দেয় খাদ্য হিসেবে, তাহলে উত্তর হবে ফোলিয়েজ মাকড়সা। এরকম আছে রক্তচোষা বাদুড়, তারা নিজেই রক্ত চষে, কিন্তু যদি বাসায় এসে দেখে যে এই বাদুড় আজকে কারো রক্ত চুষতে পারে নাই, তারা দেখা গেল নিজের রক্তটাই দিয়ে দেয় যে আমার রক্ত চুষে খা। কি পরিমাণ ভালোবাসা! সো এরকম জাস্ট একবার রিডিং দিও যে এখানে কী কী আছে। তো আমরা পড়বো মৌমাছির সামাজিক আচরণ। তো মৌমাছি এটাও একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ইনসেক্ট, এটা একটা পতঙ্গ, এবং মৌমাছির গণ হচ্ছে অ্যাপিস। তো বাংলাদেশে 3টা প্রজাতি আছে, এফ, আই এবং ডি। তাহলে মনে রাখিস বাংলাদেশে মৌমাছির 3টা প্রজাতি আছে, এফআইডি, ফিড। এখন এই বাকি 2টা যদি আসে, প্রশ্ন আসবে কোনটি বাংলাদেশে নয়, তাহলে এফআইডি বাদে বাকি যেটা আছে সেটাই নয়। তাহলে এটা একটু টুকে রাখ, বাংলাদেশে আছে এফআইডি, ফিড। এখন একটা মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে। তো মৌমাছির মধ্যে বস হলো রানী, এখানে কোনো রাজা নাই, কিন্তু অনেক পুরুষ আছে, একটা রানী, অনেক পুরুষ আছে, আর কর্মী আছে ভাইয়া লক্ষ লক্ষ। তো এই 3 ধরনের রানী মৌমাছির একটা চমৎকার পার্থক্য পরের পেজে আছে। মূলত এই পার্থক্যটা পড়লেই এই চ্যাপ্টারে সকল পড়া শেষ, বাইরে 2-1টা তথ্য আছে। তো রানী যেহেতু এখানকার বস, তাহলে রানী কয়টা থাকা লাগবে? একটাই থাকবে রানী, এই সেই রানী যার সংখ্যা হলো একটা। পুরুষ যেটা, তার সংখ্যা 300 থেকে 3000, আর কর্মী যেহেতু কাজকর্ম করবে অনেক বেশি, 60 থেকে 80,000। বস যেহেতু রানী, তার আয়ু সবচেয়ে বেশি, পুরুষের আয়ু একটু কম, কর্মীর আরও কম, ওরা যেহেতু একদম অবহেলিত। সো 3 থেকে 5 বছর বাঁচে একটা রানী, সেখানে 50 থেকে 60 দিন বাঁচে মাত্র পুরুষ, কর্মীরা বাঁচে আরও একটু কম, জাস্ট 50 দিন। এইখানে সবচেয়ে অবহেলিত হচ্ছে কর্মী, আর সবচেয়ে অলস হচ্ছে পুরুষ। পুরুষের একটাই কাজ, যৌন জনন করা। মানে ব্যাপারটা হলো, রানী যখন একবার উড়বে আকাশে, এটাকে বলে ন্যাপশিয়াল উড্ডয়ন, ওই একটা রানীর জন্য প্রায় 500 পুরুষ মৌমাছি উড়বে। এবং ঘটনাটা কি হবে, রানী শুধু বলবে এই শুক্রাণু দে, এই শুক্রাণু দে, মানে পুরুষ মৌমাছি থেকে শুক্রাণুটা জাস্ট কালেক্ট করবে। খুবই দুঃখের বিষয় হলো, পুরুষ মৌমাছি শুক্রাণুটা দেওয়ার সাথে সাথেই মইরা যাবে। তে কোন জীবন ভাই, জাস্ট জীবনে একটাবার উইরা যা শুক্রাণু দিল, দেওয়ার পর মইরা গেল, তাহলে বেঁচে থেকে লাভ কি বল? এই জন্য পুরুষ মৌমাছি সবচেয়ে অলস, তার জীবনের প্রতি কোনো ভালোবাসা নাই, সে চায় যে দূর আমি মরবো, সে নিজের খাবারটাও নিজে খায় না যতক্ষণ না কর্মী তাকে খাওয়ায় দেয়। ভাবটা এমন, খাওয়ায় দেয় নাহলে মরে যাচ্ছি, মানে সে যে মরে যাবে এটা সে চায়, বরং রানী কর্মী তারা শুধু বাঁচায় রাখে যে মর, আগে শুক্রাণু দে, তারপর তুই কই যাস যা, দেখার বিষয় না। সো ওর জীবনটা শুধুমাত্র এই একটা কারণেই বানানো হয়েছে। বাই দ্য ওয়ে, ফেরোমন, চিন্তা করো, একটা রানী, সেই রানীর জন্য কত হাজার হাজার পুরুষ এবং 50 থেকে 60,000 কর্মী একটা চাকে, জাস্ট একটা রানী। কি আছে রে ভাই তোর মধ্যে? ফেরোমন। ফেরোমন, এই ফেরোমন আর কিচ্ছু না, একটা গন্ধ বাবা। এই গন্ধের প্রতি আকৃষ্ট হয়ে এত হাজার হাজার মৌমাছি ওই চাক থেকে আর কোথাও যায় না, যে আমরা আছি, শুধু আপনি বলেন, ওই গন্ধের প্রতি আকৃষ্ট। এই জন্য দেখবি যে টিভি চ্যানেলে
পারফিউমের যখন অ্যাডভার্টাইজ দেয় এরকম করে ধুমধাম স্প্রে করে, আর দেখিস না কয়েকটা আবার এমনি চলে আসে, তাই গন্ধের কিন্তু একটা বিশাল ব্যাপার স্যাপার আছে। সো গন্ধ ইম্পর্টেন্ট, গন্ধ ইম্পর্টেন্ট। তাহলে এই ফেরোমন ক্ষরণ করবে কে? রানী, এদেরকে আকৃষ্ট করার জন্য। ওদের তো এই জিনিস নাই, যদি ওই জিনিস ওদের থাকতো ওরা আলাদা চাক বানাইতো। এবার আসো, মধু পরাগ সংগ্রহ করবে কে? ভাই এটা তো একটা কাজ, কাজ করবে কে? কর্মী। পুরুষ তো অলস, জীবনে এটা করবে না, মাথা খারাপ, মরে যাচ্ছি, পারবো না এটা আনতে। হ্যাঁ, ও আত্মহত্যা করবে ওকে যদি পরাগ সংগ্রহ করতে বলা হয়। এইটা শুধুই করবে কর্মী। আর প্রজনন করবে কে? রানী, সাথে কে? পুরুষ। আর কি করবে ভাই প্রজনন? তাহলে আকারে বড় কে? রানী সবচেয়ে বড়, পুরুষ একটু ছোট, কর্মী আরো পিচ্ছি, আরো ছোট। এই ব্যাপারটা মাথায় রাখিস। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, তাহলে এখন আয় এই ভেতরের টুকটাক যদি কথা বলি, এখানে খুব একটা কথা নাই, এখানে একটা মজার কথাও আছে অবশ্য। তো এদের নিষেকটা কি লেভেলের যে মজার, মানে রানী মৌমাছি একবারই জীবনে উড়লো, উড়ে 500 পুরুষের মানে পুরুষ মৌমাছির শুক্রাণু কালেক্ট করে বাসায় আসলো, তার মৌচাকে আসলো। আইসা এখন সে এখন ডিম কেবল পারলো, এই যে ডিম পারলো। এখন ডিম পাড়ার পর তার মনে হইলো এখন এই ডিমটাকে নিষেক করাবো। ওই যে শুক্রাণু আনছিল, এইবার একটা শুক্রাণু এনে তার ডিমের সাথে লাগিয়ে দিল, হয়ে গেল নিষেক। মানে কি আজব রে ভাই, এ কেমন নিষেক? আর এটা কি কাহিনী, কি এটা হইল? তার মানে এই ডিম নিষিক্তকরণ পুরাই রানীর নিয়ন্ত্রণাধীন। এবং রানী দিনে 1500 থেকে 2000 ডিম পাড়তে সক্ষম। ফাইন, খুবই ভালো। রানী যদি মুরগি হইতো, আর মুরগি যদি 1500 ডিম পারত, না পড়ে মুরগির বিজনেস করা যাইত। তাকাও ভাইয়া, এইখানে একটা কথা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজকীয় জেলি। তো যদি কোনো কারণে রানী মৌমাছি মইরা যায়, তাহলে তো রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য একটা রানী লাগবে। তখন কি করে জানো? কর্মীরা রাজকীয় জেলি খাওয়ায়। কাকে? রাজকীয় জেলি খাওয়ায় কাকে? এই যে লার্ভা, তরুণ মানে লার্ভাগুলোকে, যারা ভবিষ্যতে রানী হইতে পারে। তো এর মধ্যে যে লার্ভাটা রাজকীয় জেলি খাবে, খুবই গুরুত্বপূর্ণ কথা, মাত্র 16 দিনের মাথায় সে রানী হয়ে যাবে, মাত্র 16 দিনের মাথায়। এটাকেই বলে সুপার সিডিওর, এটা লাগবে 16 দিনের মাথায় রাজকীয় জেলি খেয়ে রানী হবে, এটাকে বলে সুপার সিডিওর। যদি কোনো কারণে 2 জন এই জেলি খায়, তাহলে রানী হবে 2টা, কিন্তু থাকতে হবে একটা। তখন তাদের মধ্যে ডিসুম মরণ যুদ্ধ শুরু হয়ে যায় ভাই। যে মরবে ও তো গেছে, বাকি জন রানী। 2 জন মরলে আবার জেলি খাওয়াইতে হবে। ওকে ফাইন, তাহলে রানী মৌমাছিরও জীবনে একটাই কাজ, ডিম পাড়া আর আকৃষ্ট করা। আকৃষ্ট করে ফেরোমন দিয়ে, এটা আসলে অক্সিডেকোনোইক অ্যাসিড, জানলে ভালো। আর পুরুষ পথে পার্থেনোজেনেসিস, এই ব্যাটায় তৈরি হয়েছে পার্থেনোজেনেসিসের ফলে। অর্থাৎ ডিম্বাণুটা নিষেক না হয়েই ডিম্বাণুটা থেকেই এ তৈরি হয়েছে, ফলে এও কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে বাকি মৌমাছিগুলো কিন্তু ডিপ্লয়েড, পুরুষ মৌমাছি পার্থেনোজেনেসিস, এই শালা ডিপ্লয়েড। এবং তার কাজ কি? আল্লাহ তাকে পাওয়ারও দিছে, জন্মের 10 দিন পর থেকেই তারা রানীকে নিষিক্ত করতে সক্ষম। এবং প্রায় 500 পুরুষ সঙ্গম উড্ডয়নে অংশগ্রহণ করে, এটার নাম ন্যাপশিয়াল উড্ডয়ন। এবং খুবই দুঃখের বিষয়, আহারে মরে যায়। আচ্ছা, কর্মী মৌমাছির বাকি সব কাজ, এটা নিয়ে পড়বো না এখন। বাকি যাই বলবে আনসার হচ্ছে কর্মী, বাকি যাই বলুক আনসার হবে কর্মী। তো ভাইয়া এই সেই মৌমাছি। এখন এইটা মুখস্থ করে ফেলিস ভাইয়া, তোর দায়িত্ব। রাজকীয় জেলিতে কি কি থাকে, কোনটা কত % থাকে, এটা একটু মুখস্থ করে ফেলিস। এবং মেয়েদের জন্য পরামর্শ, চাইলে তুমি এইটা মুখে মাখতে পারো, রূপচর্চার কাজে নাকি ব্যবহৃত হয় এটা। এখন আসো শ্রম বন্টন, দেখো কর্মীরা কত পরিমাণ নিঃস্বার্থ। যদি বলে মৌমাছির মধ্যে কোনটার বেশি অ্যালট্রুইজম আছে, কর্মীরা কেমন জানো? ধরো কোনো একটা কর্মী অসুস্থ হয়েছে, এই যে এত বড় একটা চাকে ও অসুস্থ হয়েছে, ও আর ওই চাকে ফিরে যাবে না। সে কখনো চাইবে না তার অসুখটা অন্য কারো হোক,
সে চাকে না গিয়ে একা আলাদা একটা জায়গায় থেকে ধুকে ধুকে মরে যাবে, তারপরও যাবে না। কি পরিমাণ স্যাক্রিফাইস কর্মী মৌমাছি। মাত্র 3-4 দিন বয়স হলেই তারা মধু কুঠুরি পরিষ্কার করা শুরু করে, আর 18-20 দিন হলেই তারা মধু আহরণ করে। 3-4 দিন যখন একটু ছোট, বাসার মধ্যেই কুঠুরি পরিষ্কার করে, 18-20 দিন হলেই বাইরে গিয়ে মধু নিয়ে আসে। সো এই সংখ্যাটা একটু দেখতে পারো। এই যে সেই মৌমাছির ড্যান্স বাবা, কর্মী মৌমাছি যখন খাদ্যের যোগান দেওয়ার জন্য যায় মৌচাক থেকে, যাওয়ার পরে উদাম নাচ শুরু করে। এই নাচ 2 ধরনের, একটা হলে এরকম করে ঘুরতে থাকে, এটাকে বলে চক্রাকার ড্যান্স। আর যদি আরও একটু দূরে যায় তখন এমনে নাচে, যাতে অনেক দূর থেকে দেখা যায়। এই যে বাংলা 4 ইংলিশ 8-এর মতো একটা অক্ষর তৈরি করে, একে বলে ওয়াগল ড্যান্স। তাহলে চক্রাকার ড্যান্স কাছাকাছি দূরত্বে থাকলে হয়, ওয়াগল একটু বেশি দূরে থাকলে হয়। তো মৌমাছির এই ড্যান্সটাই হলো মৌমাছির ভাষা। এবং এই ছোট্ট জিনিসটা আবিষ্কার করে, ছোট্ট না, বিজ্ঞানী কার্ল ফন ফ্রিজকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। ভাই রে ভাই, মৌমাছি কেমনে ড্যান্স মারে এইটা নিয়ে আলোচনা করে উনি নোবেল পেয়ে গেছে। সো আমারও খুব ইচ্ছা হয় কুত্তা কেন এক পা উঁচু করে মতে এইটা নিয়ে গবেষণা করে নোবেল পাইতে চাই। গবেষণা শুরু করেছিলাম, পরে দেখি গবেষণা অলরেডি ডান। কুত্তা কেন এক পা উঁচু করে মুতু করে, গবেষণা অলরেডি ডান। আমার কিছু শুভাকাঙ্ক্ষী স্টুডেন্ট আমারে বলছিল, ভাই গবেষণার তথ্য হিসেবে আমি আপনাকে কিছু ইনফরমেশন দিতে পারি। এরকম অনেক ইনফরমেশন পাইছিলাম। কিছু পণ্ডিত বলেছিল এক পা উঁচু করে যদি দেয়ালে ধাক্কা না দেয়, মুতুর যে স্পিড রে ভাই, দেয়াল ভাঙ্গা গায়ে পড়তে পারে। আমি এগুলো নোট করে রাখছিলাম, কিন্তু গবেষণা দেখে আমি পুরাই ফা হয়ে গেছি। গবেষণায় যেটা বলেছে সেটা হলো যে কুত্তায় এক পা করে উঁচু করে মুতে, যাতে করে তার মুতুটা দেয়ালের অনেক উঁচুতে গিয়ে কি হয়, একটা দাগ ক্রিয়েট করে। মানে কুত্তার তো নির্দিষ্ট কোনো বাসা নাই, হঠাৎ রাস্তাঘাটে যেয়ে দেখলো আর এইখানে একটা দেয়াল, তার মনে হইলো আমি আজকে এইখানে থাকবো। তার আগে সে দেয়ালটা একটু পর্যবেক্ষণ করবে যে আগে থেকে কেউ মুতে রাখছে কিনা। যদি দেখে কোনো মুতু নাই, তাহলে সে একটা ধুমায় মুতু করে দেয়, মানে আজ থেকে এই এলাকা আমার, কারণ আমি এখানে মুতছি রে ভাই। যদি কোনো কারণে আগে থেকে মুতের দাগ থাকে, ও ভদ্র কুত্তা হলেও চলে যায়, না থাক এটা তো অন্য একজনের বাড়ি। কিন্তু ও যদি দুষ্টু হয়, ও চেষ্টা করে ওই দাগের উপরে মুতার, ওই দাগের উপরে যদি মুতটা চলে যায় তাহলে ও বেশি পাওয়ারফুল, সে এখন ওইখানে থাকবে। এই হচ্ছে গবেষণা। সেইটার জন্য নোবেল পাইছে কিনা আমি জানি না। চলো, মৌমাছির ড্যান্স 2 প্রকার। এই যে কইলাম, একটা হচ্ছে চক্রাকার, একটা হচ্ছে ওয়াগল। চক্রাকার ড্যান্সটা হয় 100 মিটারের যদি কম দূরত্বে থাকে, আর ওয়াগল হচ্ছে আরও বেশি, 150 মিটারের বেশি। এই ওয়াগল দূরত্বে ইংরেজি 8 বা বাংলা 4 অক্ষরের মতো হয়। এগুলো খুব একটা দরকার নাই। এই যে দেখো, সোয়ার্মিং মানে চাক বাঁধা। যদি কোনো প্রতিকূল পরিবেশ আসে, রানীটা করে কি, চল এখানে থাকবো না, অন্য জায়গায় যে চাক বাঁধার জন্য যায়, এটাকে বলে সোয়ার্মিং। আর নিষেক করার জন্য যখন সে ওড়ে, তখন সেটাকে বলে ন্যাপশিয়াল উড্ডয়ন। এটা মনে হয় আছে কোথাও আছে ন্যাপশিয়াল উড্ডয়ন, আমি এখন খুঁজে পাচ্ছি না। তো এদের এখানেও চুরি ডাকাতি হয়, মানে সবখানেই আছে আর কি। তো মোটামুটি ভাইজান, এই হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2টা টপিক। আল্লাহর রহমতে এই 2টা থেকে তুমি কমন পেয়ে যাবা। হ্যাঁ পড়ান রয়, সব বলিস না রে ভাই। তো বাবুরা, চলো দেখি মৌমাছি থেকে কি ধরনের প্রশ্ন আসে। মৌচাকে মৌমাছির আচরণ কি ধরনের? অবশ্যই অসামাজিক না, সামাজিক আচরণ। এরপরে, রানী মৌমাছির দেহ থেকে কোন হরমোন খরিত হয়? ফেরোমন। এটা তার মস্তক থেকে খরিত হয়, মনে রাখিস, মাথা থেকে খরিত হয়। আচ্ছা, সেম প্রশ্নই। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্রুইজম কি? অ্যালট্রুইজম মানেই পরার্থপরতা। সামাজিক আচরণ প্রদর্শনকারী প্রাণী হচ্ছে মৌমাছি। আর কুত্তা কি সামাজিক না? আজব, হইতেও পারে, বাট যাই হোক, মৌমাছি আছে তোমাদের বই, মৌমাছি। পরিমাণ এবং মৌমাছি এ কি? এটা ভুল করছে। পরিমাণ আবার কি জিনিস? আচ্ছা, এটা হচ্ছে সামাজিক আচরণ এবং সহজাত আচরণ হবে। আমি জানি না এই প্রশ্নটাকে, আমি চেক করে ঠিক করে দেবনি এই শুরুতে কি বলছে আসলে। শ্রমিক মৌমাছির কাজ কি? শ্রমিক, ও তো নামই শ্রমিক। মৌচাক নির্মাণ করবে, মধু সংগ্রহ করবে। বলতো বুদ্ধি কইরা বল দেখি, কার হ্যাডম কি? কমেন্ট কর।
সন্তান লালন পালন কি পুরুষ করবে না রানী করবে না কর্মী করবে? দেখি কে পারস, কার কথা হ্যাডম, এটা বল দেখি। বুদ্ধি কইরা বলিস, বুদ্ধি কইরা বলিস, চিন্তা কইরা বলিস, কনসেপ্টটা বুঝা বলিস। বল, সন্তান লালন পালন করবে কি না? অবশ্যই করবে। পুরুষ বেটা তো খুবই অলস, আর রানী তো ভাই নেত্রী, বাচ্চাকে লালন, ও শুধু পারবে ডিম আর নিষেক ঘটাবে, বাকি সব লালন পালনের দায়িত্ব কার? কর্মীর ভাই, এটা কিন্তু ভুল করিস না। আচ্ছা তোকে তাহলে কর্মীর কাজটা আর একটু পড়তে বলি। এই যে দাগানো আছে, এই যে দেখ, না দাগানো নেই, আরে এই যে কর্মী মৌমাছি, এই যে দেখ সন্তান লালন পালন করা, মানে সন্তান দেখা বাচ্চার কথা ভেবে অনেকেই পুরুষ মহিলা বা রানী মৌমাছি পুরুষকে ভাবতে পারে, এটা একটু খেয়াল করিস। আচ্ছা তিনটাই হবে। প্রাণীদের ক্ষেত্রে অ্যালট্রুইজম কি? পরার্থপরতা এবং সামাজিক বন্ধন। মৌমাছি পালনকে বলে এপিকালচার, এটা মুখস্থ করে ফেলিস, এপিকালচার। রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ? এইটা কিন্তু কর্মী করবে, রাজকীয় জেলি তৈরি করবে কর্মী। রানী মৌমাছির বয়স 3 থেকে 5 বছর, এত সূক্ষ্মভাবে দিয়েছে কাছাকাছি, বাপরে বাপ। এই 3 থেকে 5 না 4, 5 বছর। কোন হরমোন? এই এটা তো ভালোই আসতেছে, ফেরোমন। আরে সেম সেম জিনিসটাই আসে। এটা ড্রোন মানে কিন্তু পুরুষ, অ্যান্ড্রয়েড, ড্রোন মানে পুরুষ। এইবার আসো আমরা অন্যান্য সব কিছু একসাথে মেলায় পড়ব। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবা, এই চ্যাপ্টারটার নামই হলো প্রাণীর আচরণ। এই প্রাণীর আচরণ মূলত 2 প্রকার। একটা সহজাত আচরণ, যেটা আমরা জন্ম থেকেই মানে পাই জিনের মাধ্যমে, আমাদের শিখতে হয় না। যেমন একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, জন্ম নেওয়ার পর সে মতে, সে হাগে, ওরে কি ভাই মা বাপ শেখায় যে বাবা এমনি একটা চাপ দিলে হাগু বের হবে, এমনি করলে মুতু হবে? ওরে কেউ শিখাইছে? ধুমধাম করলে নিচো সাইরা দিছে। দেখ এইটা সহজাত আচরণ, যে কি করে মুততে হয় তাকে শেখানো হয় না, সে মুতু করছে। কিন্তু যখনই বাচ্চাটা ধীরে 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 বড় হবে, তখন আমরা কিন্তু শিখাইতে থাকবো যে বাবু এখন প্যান্টে মুতা যাবে না, গায়ে মুতা যাবে না, এই যে এখানে ওয়াশরুমে যেতে হবে। এগুলো হচ্ছে তখন সে অর্জন করছে, এটা অর্জিত আচরণ, এটা শিখন আচরণ। খেয়াল করে দেখবি বাচ্চারা, মায়েরা কি করে বাচ্চাকে মুতু করার জন্য এরকম করে হিস, ওই যে 2 পায়ে মানে চ্যাং দোলা করে হিস। আচ্ছা বলতে হিস করলে বাচ্চা মুতে কেন? কাহিনীটা কি ভাই? হিস করলে বাচ্চা মুতবে কেন রে ভাই? আসলে ওই যে মহিলা বা মা হিস করে বাচ্চাকে মুতায়, দেখবা ওর পূর্বপুরুষ, ওর মা ওই বাচ্চাকে ও দেখছে যে হ্যাঁ মুতু করতে গেলে এমনি ধরে হিস করতে হয়। এখন বাচ্চা তো আর জানে না যে হিস করলে মুততে হয়, কিন্তু খেয়াল কর, ধর কোনো একটা মা তার বাচ্চাকে এমনি তুইলা হিস করছে, বাচ্চার কোনো ফিলিংস আসে না, বাচ্চা বলছে কি রে মায়ের কাহিনী কি, আমার এমনি করে কেন? বাচ্চা হয়তো প্রথম দিন মুতেই নাই, রাইট? পরের দিন মা বা দেখা গেল কিছুক্ষণ পর আবার। তো এইরকম করে করতে করতে একটা সময় হিস করা অবস্থায় বাচ্চা মুতে দিয়েছে, মা তো বিশাল খুশি, বাবা চুমু, আর তুমি মুতু করছো। বাচ্চা না একটু শিক্ষিত হয়ে গেছে, মানে বাচ্চার মধ্যে একটু অভিজ্ঞতা আসছে, কিরে ভাই মা হিস করলো আর আমি মুতলেই হিস থামে গেল। তো তখন দেখা গেল এই যে একটা এক্সপেরিয়েন্স বাচ্চার, এরপর থেকে মাকে আর হিস করতে হয় না, খালি এমনি চ্যাং দলা করতে না করতে ধুমায় মুতু ছাড়িয়ে দেয় ভাই। তার মানে তোমরা একটু ট্রাই করবা, তো তোমাদের ছেলেদেরকে বলছি, বউদেরকে বলবা ভবিষ্যতে, বা মেয়েরাও তো মনে হয় এই বেঁচে আছে, এই বেঁচে কি মেয়েরা আছে না? না না না, আমার এখানে কোনো মেয়ে নাই। ছেলেরা তোমরা মানে তোমাদের বউকে বলবা যে শোনো তো, তুমি বাচ্চা মুতু করার আগে হিস না কইরা একটা এক্সপেরিমেন্ট যদি নোবেল পাওয়া যায়, তুমি একটা গান ধরবা, মানে কোনো একটা গান বলবা আর কি, যে কোনো একটা সঙ্গীত বলবা,
মানে কি কি একটা একটা সঙ্গীত বলবো, আচ্ছা আমি গান না গাই। বিশ্বাস করো দেখবা যে কিছুদিন পর ওই গান গাইলেই বাচ্চা মুততো, না হলে আর মুততো না। সো এই যে বাচ্চা জন্মের পরেই মুততে পারে এটা সহজাত, কিন্তু পরে হিস করলেই মুতে এটা হচ্ছে অর্জিত, সে অর্জন করছে, সে শিখছে। সিম্পল ভাই, সিম্পল। তোমরা তোমরা রানী ভাইয়া, এখানে কোনো মেয়ে না, সবাই রানী। চলো তো ভাইয়া, প্রাণীর সহজাত আচরণ, এই যে একটা মাকড়সা জাল তৈরি করতে পারে বাবা, এটা ন্যাচারাল, ওকে কেউ শেখায় নাই। টুনটুনি পাখি বাসা বাঁধতে পারে, টুনটুনি পাখি দেখা গেল বাসা বাইধে ওখানে ডিম পারছে, ওই ডিম থেকে যে বাচ্চা হয়েছে ও কি দেখছে ওর মা কেমনে, না তুমি গিয়ে ইউটিউবে দেখাইছো এই টুনটুনি দেখো কেমনে বাসা বানায়? দেখাও নাই তো। না ওরা ফেসবুক চালায়, চ্যাট জিপিটি থেকে শিখে নিয়েছে, ওরা পারে। তুই যেমন মুততে পারিস জন্মের পর, শিখোস নাই তো, ওরাও পারে। সো এটাই হলো সহজাত। কুকুরের মুখে লালা, এক্স্যাক্টলি কুকুরের মুখে লালা, এটা সহজাত অর্জিত দুটোই আছে। কুত্তার মুখে খাবার দিলে ঝোল পড়বেই। সো এটা একটা সহজাত, কারণ যে কোনো প্রাণীর জিহ্বায় টাচ লাগলেই রসক্ষরণ হবে। সো এটা সহজাত। তো এখানে তিনটাই আনসার। কিন্তু এই কুকুরের মুখে লালা এটাকে আবার পরবর্তীতে অর্জিত করা যায়। আমরা আসতেছি, এটা কুত্তা নিয়ে তো গবেষণা হয়েছিল, রাইট? প্রাণীর সহজাত আচরণের বৈশিষ্ট্য, আচ্ছা সহজাত মানে জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং এটা শিক্ষা দ্বারা অর্জিত না। শিক্ষা দ্বারা অর্জিত মানে তো শিখন, তাহলে এই দুইটা বংশ পরম্পরা এটা আত্মপ্রকাশ করবে পর্যায়ক্রমে। আচ্ছা জিগজ্যাগ ড্যান্স তো এটা আগেই পড়াইছি, স্লাইড রিপিট হয়েছে। প্যাভলভ কোন ধরনের পরীক্ষা করে? সাপেক্ষ। তোদের বইয়ে একটা ডাহা মিথ্যা কথা আছে, আজমল স্যারের বইয়ে অনেকগুলা ভুল আছে। আজমল স্যারের বইয়ে, আজমল স্যারের সাথে কি কারো কানেকশন আছে ভাই তোদের? বলিস, আমি প্রায় 20-30টা একদম ভুল যেগুলো খুব চোখে লাগে, ওনাকে কিভাবে আমি পাঠাবো, কোনো ক্রেডিট দেওয়ার দরকার নাই, উনি যাতে ভুলগুলো ঠিক করে। স্যারের যদি কোনো তোদের পরিচয় থাকে, একটু মানে পরিচয় থাকলে আমার নক দিস, আমি জিনিসগুলো দিয়ে দিব নি, যাতে নেক্সট এডিশনে ঠিক করেন উনি। আচ্ছা ঘটনা হলো প্রতিবর্ত সাপেক্ষ অনপেক্ষ মানে কি? সাপেক্ষ মানেই শিখন। যেমন দেখ তোর জিহ্বায় যদি আমি এখন তেঁতুল দেই, মানে জিহ্বায় তেঁতুল তুই খাইছস, তেঁতুলটা টাচ লাগলো জিহ্বায়, তাহলে তো ভাই ঝোল খরণ হবেই। তো এটা কি কোনো অভিজ্ঞতা? তুই একটা বাচ্চা 6 মাসের একটা বাচ্চার জিহ্বায় তেঁতুল লাগায় দেখ, দেখবি ওরও টস টস করে ঝোল পড়ছে। 6 মাসের একটা বাচ্চা, ও কিছু শিখছে, ওর জিহ্বায় তেঁতুল লাগায় দে ভাই, দেখবি ওর টস টস করে ঝোল পড়ছে। তেঁতুল তেঁতুল জিহ্বায় দিছস, টস টস করে ঝোল পড়ছে। এ ভাই তোরা তো আমার ক্লাস দেখছিস, এ ভাই তোদের অনেকের জিহ্বায় ঝোল চলে আসছে না। তোদের জিহ্বায় কি আমি তেঁতুল দিছি? তোদের কেন জিহ্বায় খায়া ফেললি? এখনই খায়া ফেললি? তোদের যে মুখে ঝোলটা আসলো, কেন আসলো? কারণ তোদের এক্সপেরিয়েন্স আছে, তোরা আগে তেঁতুল খাইছস, তোরা জানোস আরে তেঁতুলটা কেমন। এই জন্য তেঁতুলের কথা শুই নাই, তোর ঝোল চলে আসছে, আমারও আসছে ভাইয়া। এইটা হলো সাপেক্ষ, এইটা হলো সাপেক্ষ। তাহলে সাপেক্ষ মানে জিনিসটা তোর নাই, কিন্তু ওর কথা তুই ভাবছিস, ওর কথা চিন্তা করছিস, দেখতেছিস, ওর গন্ধ নিচ্ছিস, কাহিনী ঘটে যাচ্ছে, এইটা সাপেক্ষ। তো প্যাভলভ কি করছে? ওই কুত্তারে প্রথমে একটা সুস্বাদু খাবার দিছে, ঝোল পড়ছে, কিন্তু এর আগে একটা ঘন্টা বাজাইছে। কুত্তা প্রথমে বোঝে নাই আরে ঘন্টা কেন, খাবার কেন। পরে দেখছে যে আরে ঘন্টা বাজার পরই তো খাবার আসে। এবার কুত্তাও শিক্ষিত হয়ে গেছে। এক সময় কি করা হলো, ঘন্টা বাজার পর খাবার দেয় নাই, কিন্তু কুত্তার তো ফিলিংস চলে আসে, আরে ঘন্টা বাজছে মানে খাবার আসবে, ওই খাবারের কথা ভাইবা তার টস টস করে ঝোল পড়ছে। তার মানে এটা কি সাপেক্ষ? পরবর্তীতে এটা কি হলো? সাপেক্ষ। তো প্যাভলভ সাহেব এইটা করে নোবেল প্রাইজ পেয়েছে কুত্তা নিয়ে গবেষণা করে। বাপ রে বাপ, আমরাও পেতে চাই। প্রতিবর্তী ক্রিয়া দুই প্রকার, ওই যে সাপেক্ষ অনপেক্ষ। মানে একটা হচ্ছে সহজাত, এটাকেই বলে অনপেক্ষ, আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা, এটাকেই বলে বাবু সাপেক্ষ। এই দুই প্রকার, মেইনলি দুই প্রকার। সহজাতের আবার ভাগ আছে, কিন্তু মেইনলি দুই প্রকার। আগুনে যদি কারো হাত পড়ে, ভাইয়ারা আগুনে কারো হাত পড়লো, দুপ করে সরাই নিলি, এটাকে বলে রিফ্লেক্স।
আমরা কথায় কথায় রিফ্লেক্স ইউজ করি, ক্রিকেট খেলছি বল আসলো এই সরে গেলাম, রিফ্লেক্স। তো যেটা আমাদেরকে বাঁচায়, অঘটন থেকে বাঁচায়। কীভাবে এটা হয়? এই যে আগুনে যখনই হাত পড়লো, আমার হাতের ত্বকের রিসেপ্টর আছে, সে এইটাকে রিসিভ করলো, করে উদ্দীপনাটা সংবেদী স্নায়ুর মাধ্যমে সুষুম্না কাণ্ডে পাঠালো। সুষুম্না কাণ্ড তখন মোটর স্নায়ুর মাধ্যমে হাতের পেশিতে খবর দিল, এই পেশি দ্রুত হাত সরায় নাও। তো আজকে যদি সুষুম্না কাণ্ড এই কাজটা না করে খবর আবার ব্রেইনে পাঠাইতো, ব্রেইন চিন্তা ভাবনা করে আবার সাড়া দিত, ততক্ষণে হাত পুড়েই যাইত। তাহলে এই রিফ্লেক্সটা কন্ট্রোল করে স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড। ঠিক আছে, তো এরকম অনেকগুলো রিফ্লেক্সের এক্সাম্পল আছে, আমি দেখাই দিব বইয়ে। ফাইনালি তাহলে আগুনে হাত পড়লে সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়, এটাই হলো রিফ্লেক্স। রিফ্লেক্সের বাংলাই হলো প্রতিবর্ত ক্রিয়া। এই যে লালাক্ষরণ হলো, এটাও একটা রিফ্লেক্স, প্রতিবর্তী ক্রিয়া। এবং এই প্রতিবর্ত ক্রিয়া এগুলো একটা সহজাত আচরণ, জন্ম থেকেই আমরা পাইছি। কারণ এটাও কাউরে শিখাতে হয় না। একটা ছোট বাচ্চা, তারও যদি আগুনে হাত পড়ে, ওকে রাখবে? আমাকে তো কেউ বলেনি হাত সরাতে, তাই আমি হাত সরাইনি, আমি রেখেই দিয়েছি, এরকম বলবে? ও দেখবা যে সরাই ফেলবে। ক্ষুধার্ত প্রাণী, এই যে এই জিনিসটা তোর আজমল স্যারের ভুল আছে, আমি জানি না তোদের গাইডগুলোতে কি আনসার আছে। তাহলে একটা ক্ষুধার্ত প্রাণী যদি অন্যকে খাবার খেতে দেখে, তুই খাবার খাচ্ছিস, আমি ক্ষুধার্ত, আমি দেখতেছি আমারও টস টস করে ঝোল পড়ছে, এইটা সাপেক্ষ বাবা, কারণ খাবার তো আমার জিহ্বায় নাই, তুই খাচ্ছিস ওইটা আমি দেখছি, এইটা সাপেক্ষ। তোরের বই আছে অনপেক্ষ, জীবনেও না, এটা কেমনে অনপেক্ষ হয়? সাপেক্ষ। সহজাত আচরণের বৈশিষ্ট্য, তাহলে এটা বুদ্ধির সাথে সম্পর্কিত না, কারণ বুদ্ধি মানে তো তুমি শিখছো, অনুশীলন দ্বারা অর্জন করব না। হ্যাঁ, বংশানুক্রমে একইভাবে প্রদর্শিত হবে। এটা প্রজাতি নির্দিষ্ট, নির্দিষ্ট, প্রত্যেক প্রজাতিতে নির্দিষ্ট। সহজাত আচরণ হলো মাকড়সা জাল তৈরি করে, এই যে তিনটাই। অর্জিত প্রতিবর্ত, অর্জিত মানে অর্জন করছো, তার মানে তোমার অভিজ্ঞতা থাকা লাগবে। এটা বংশ পরম্পরায় প্রবাহিত হয় না, কারণ এটা তোমার অর্জন। তুমি যেটা অর্জন করছো সেটা তোমার বাচ্চা কাচ্চা অর্জন নাও করতে পারে, রাইট? উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক তৈরি করে। অর্জিত প্রতিবর্ত, হ্যাঁ, একটা উদ্দীপক দেখে তার প্রতি কি একটা প্রতিক্রিয়া, কি প্রতিক্রিয়া দিব, এটা একটা সম্পর্ক তৈরি করে। সহজাত আচরণের বৈশিষ্ট্য কি? এই যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে পর্যায়ক্রমে, এটা তো হয়ে গেল, শিক্ষা দ্বারা না। অন্বেষা দাদাবাড়ি বেড়াতে গেছে, সে তার দাদুর ঘরে চড়ুই পাখির বাসা বাঁধতে দেখলো, ওয়াহ কি মজা। একই সময় সে লক্ষ্য করলো মা মুরগির পিছু পিছু ছানাগুলো ঘুরে বেড়াচ্ছে, ওয়াও। তাহলে প্রথম ঘটনাটি কি? চড়ুই পাখি বাসা বনছে, সহজাত মানে জিন দ্বারা নিয়ন্ত্রিত, বংশ পরম্পরা আত্মপ্রকাশ হয়, শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয়। ইয়েস, নয় নয় নয়, তাহলে তিনটাই রাইট। আর কি বলছে? দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয়। কেন? কারণ দ্বিতীয় ঘটনাটি হচ্ছে শিখন, মা যাচ্ছে, মার পিস পিস বাচ্চাও যাচ্ছে, অনুকরণ করছে, তাই না? বাচ্চাদের এটা একটা স্বভাব, তাহলে এটা একটা শিক্ষালব্ধ আচরণ, এটা প্রজাতির জন্য সুনির্দিষ্ট নয়। তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে যখন একটা তরুণ মুরগি যখন বৃদ্ধি পাবে, ওই সময় তারা এইটা বেশি ফলো করে। 1 আর 3 রাইট। জ্বলন্ত কাঠি হাতে লাগলো, হাত সরিয়ে নেই, তাহলে এটা কন্ট্রোল করে কে? সুষুম্না কাণ্ড। এটা একটা রিফ্লেক্স, কন্ট্রোল করে কে? সুষুম্না কাণ্ড। তাহলে এটা কোন ধরনের আচরণ? প্রতিবর্তী ক্রিয়া। এখন প্রশ্ন করতে পারো, প্রতিবর্তী ক্রিয়া তো এক ধরনের সহজাত আচরণ, সহজাত আচরণ তো অনেকই আছে, এর মধ্যে স্পেসিফিক তো প্রতিবর্তী ক্রিয়া, তাই ওইটা আনসার দিতে হবে। যদি এইটা না থাকতো তখন আমি সহজাত দিতাম। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে স্রষ্টা সৃষ্টি করেছেন। বাপরে, মানুষের কিছু কাজ মনের অজান্তেই সম্পন্ন হয়ে থাকে, যা পৃথিবীর অন্য কোনো প্রাণীতে লক্ষ্য করা যায় না। এর মধ্যে কিছু কাজ হলো, আলো চোখে পড়লে পিপিল ছোট হয়, আগুনে হাত পড়লে সরে যায়, এই যে আলো পড়লো পিপিল ছোট হয়ে গেছে, সেগুলো হচ্ছে রিফ্লেক্স। এছাড়া এই যে হাই তোলা, এগুলো হচ্ছে ভাইয়া রিফ্লেক্স। উদ্দীপকের ক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়, রিফ্লেক্স কন্ট্রোল করে স্পাইনাল কর্ড, সুষুম্না কাণ্ড। শীতকালে সাইবেরিয়া থেকে, আরে সাইবেরিয়া শুনলে একটা গান মনে পড়ছে, সাইবেরিয়া থেকে অনেক পাখি অভিপ্রায়ণ না, অভিপ্রয়াণ মানে মাইগ্রেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, অভিপ্রায়ণ ঘটিয়ে আমাদের দেশের বিভিন্ন জলাভূমিতে আসে, ফাইন। আবার মাকড়সা একটা নির্দিষ্ট ঋতুতে জাল বোনে, হ্যাঁ বোঝাই যাচ্ছে, মাকড়সা যে জাল বোনে, এটা একটা সহজাত। আর ওই পাশে পরিযায়ী পাখি, এটাও সহজাত। উদ্দীপকের প্রাণী দুটি, পরিযায়ী পাখি এটা কেন সহজাত? কারণ এটাও তাকে কেউ শেখায় নাই। প্রতি বছরই কি হয়, একটা পাখি যেভাবে আসে
আসার সময় যত উচ্চতায় আসে, যে রাস্তা দিয়ে আসে, যেখানে ওয়েট করে, যাওয়ার সময় যেভাবে যায়, দেখা গেল পরের বছর ভিন্ন কোনো পাখি আসছে, তো সে তো আগের বার আসে নাই, প্রথম আসতেছে জীবনের। তো বিজ্ঞানীরা পর্যালোচনা করে দেখেছেন আগের বছর যেভাবে আসছিল, ও মা পরের বছর এই নতুন পাখিগুলো একইভাবেই আসে, তাহলে এটা কেমনে সে শিখলো? ভিডিও দেখে না, এটা জিনের মাধ্যমে সে পাইছে। তো এটা দুটোই হলো সহজাত আচরণ, খুবই সহজ টপিক। আচ্ছা, দ্বিতীয় প্রাণীর ক্ষেত্রে কি হয়? মাকড়সার জালবোনা। তাহলে এই মাকড়সার জালবোনা থেকে আমরা দুইটা টপিক মানে 4টা জিনিস পড়ব। আমি একটু পড়াই দিই মাকড়সার জালবোনা। আচ্ছা, প্যাভলভের ব্যাপারটা আমি বলছি, এই কুত্তার বিষয়টা আমি বললাম। তো প্যাভলভ সাহেব সাপেক্ষ প্রতিবর্তন নিয়ে আলোচনা করেছেন এবং নোবেল প্রাইজও পেয়েছেন। ঠিক আছে, এইটা। আচ্ছা, এইখানেই দেখো, এই পার্থক্যটাই মূলত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেখান থেকেই বারবার প্রশ্ন আসছে। সহজাত মানে এটা জন্মগত, বংশ পরম্পরায় প্রদর্শিত হবে, প্রজাতির জন্য নির্দিষ্ট, এগুলোই বারবার আসছে। এবং এই আচরণটা ফিক্সড, চেঞ্জ হবে না। ঠিক আছে, এবং এটা স্বভাবজাত মানেই হলো সহজাত। এটার সাথে অনপেক্ষ প্রতিবর্তন মানেই সহজাত, অনপেক্ষর অপর নামই সহজাত, আর শিখন মানে সাপেক্ষ। এই যে এই এক্সাম্পলগুলো বারবার আসছে, এই বাসাবোনা, মাকড়সার জালবোনা আসছে। আর একটা জানলে আর একটা না পড়লেও হয়, শুধু সহজাতটা পড়ে ফেলবা। এই যে মাকড়সার জাল বোনা থেকে 2-3টা কথা। একটা হচ্ছে মাকড়সার যে জালের বোনার জন্য যে সুতাটা, এটা হচ্ছে একটা স্ক্লেরোপ্রোটিন, এইটা। দেন যেটা পড়তে হয় সেটা হলো 3 জোড়া বুননকারী থাকে এখানে, এবং এই সুতাটা মানে এই প্রোটিনটা খনিত হয় ওদের সিল্ক গ্রন্থি আছে সেখান থেকে। আর এই সুতাটা ইস্পাতের সুতা অপেক্ষা, মানে একই ব্যাসের, যদি ইস্পাত দিয়ে আমি একটা সুতা বানাই আর এই মাকড়সার জালের সুতা ব্যাস সেম, তাহলে ইস্পাতের চেয়েও এটা হচ্ছে শক্তিশালী। এবং যদি এই সুতাকে আমি যদি ধরো এই সুতাটা হচ্ছে এতটুকু, এই এতটুকু এতটুকু এতটুকু, যদি একে আমি টান দিয়ে ছিঁড়ে ফেলি, তাহলে এটা যত এর দৈর্ঘ্য তার চেয়ে 5 ভাগের আরও 1 ভাগ বৃদ্ধি পাবে, তারপর ছিঁড়বে। তার মানে টান দিয়ে ছিঁড়তে গেলে ছেঁড়ার আগে এই সুতা 1/5 পর্যন্ত লম্বা হয়। মানে সুতাটা যদি হয় 5 মিটার, তাহলে 5 ভাগের 1 ভাগ মানে 1 মিটার, তার মানে 6 মিটার হবে, তারপর ছিঁড়ে যাবে। তার মানে অনেক বেশি ইলাস্টিক সে। আর এই মাকড়সার জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানী হ্যান্স পিটার্স। এইটুকু কথা তোমাকে মনে রাখাই লাগবে। তো এখানে সেটাই বলছে, দ্বিতীয় প্রাণীর ক্ষেত্রে এই যে স্ক্লেরোপ্রোটিন দিয়ে জালের সুতা হয়, একই ব্যাসের ইস্পাতের সুতার চেয়েও এটা শক্ত, ফাইন, ছেঁড়ার আগে দৈর্ঘ্যের 1/5 পর্যন্ত প্রসারিত হইতে পারে। ফাইন, এই 3টা তথ্য। আর একটা তথ্য মনে রাখা লাগবে, এই জাল বোনার ধাপ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী হ্যান্স পিটার্স। কোনটি সমগোত্রীয় পাখির উদাহরণ নয়? আচ্ছা আচ্ছা, এখানে যেটা বোঝাইছে সেটা হচ্ছে এই যে চামচঠোঁটি কাদা খোঁচা, হিমালয়ান পট্রিস এবং গোল্ডেন প্লোভার, এগুলো সবই হলো পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশন করে, কিন্তু চড়ুই তো হচ্ছে একদম আবাসিক পাখি, এর তো আর মাইগ্রেশন করেন। তাহলে সমগোত্রী হচ্ছে এরা, কারণ এরা 3জনই পরিযায়ী। মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে কোনটা নিঃসৃত হয়? এই যে স্ক্লেরোপ্রোটিন। সহজাত আচরণের সাথে কোনটির সংশ্লিষ্টতা আছে? সহজাত মানে জিনগত, বাবা, জিনগত, জিন। প্যাভলভের তথ্য অনুযায়ী কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা, ঘণ্টা ধ্বনিও বাজালো, খাবারও দিল, কোন উদ্দীপনা সৃষ্টি করে? সাপেক্ষ, কারণ ঘণ্টা ধ্বনি বাজাইছে, এই ঘণ্টা ধ্বনি খেয়ে ঘণ্টার ধ্বনি শব্দ শুনেই সে কি লালাক্ষরণ করছে, এটা সাপেক্ষ। তাহলে সাপেক্ষ, এই সাপেক্ষ একটা হচ্ছে সাড়া, একটা উদ্দীপনা। আচ্ছা, প্রশ্ন বলেছে কোন উদ্দীপনা সৃষ্টি করে, তাহলে সাপেক্ষ উদ্দীপনা। উদ্দীপনা মানে যার প্রতি আমি উদ্দীপ্ত হব, আর সাড়া মানে আমি রেসপন্স করব। অর্থাৎ ঘন্টা বাজছে, এটা উদ্দীপনা, কেন ঘন্টার শব্দ শুনে ঝোল খরণ হয়েছে, এটা সাড়া। বুঝতে পারছো? যেহেতু চাইছে উদ্দীপনা, তাহলে আমরা উত্তর দিব সাপেক্ষ উদ্দীপনা। তাড়না বা লক্ষ্য, আচ্ছা মনে রাখিস এই 3টা একদম শুরুতে আছে। আমি যদি একটু বই থেকে দেখাই, এই যে দেখ, এই চ্যাপ্টারের শুরুতেই এটা আছে, সেটা হলো, সরি কই রে বাবা, এই যে দেখ, এই চ্যাপ্টারের শুরুতেই আছে উৎপত্তি ও কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা 3 প্রকার। একটা হলো মোটিভেশন, রিলিজিং, টার্মিনেটিং। অর্থাৎ কিছু উদ্দীপনা, ধর আমি যদি তোকে মোটিভেট করি,
এই পড়তে হবে, মানে এরকম যদি আমি তোকে মোটিভেশন দেই যে না হলে তো ফেল করবি, তুই যে এখন একটা উদ্দীপ্ত হলি, আরে ভাই তো আমার বলছে পড়তে হবে, না হলে বিয়ে হবে না, এইটা হলো মোটিভেশন। তো তার মানে তুই একটা তাড়না বা একটা লক্ষ্য চিন্তা করলি। এই যে দেখ, তাহলে এই যে এই লাইনটা আসছিল, কোন লাইনটা, এই যে প্রাণীকে একটা প্রেরণাদায়ক উদ্দীপনা প্রাণীকে কি দেয়, একটা তাড়না বা লক্ষ্য দেয় যে না পড়লে বিয়ে হবে না। এই যে একটা লক্ষ্য তোকে সেট করে দিলাম, তাহলে এটাই আমি তোকে মোটিভেট করলাম, রাইট? আর রিলিজিং উদ্দীপনা কি? রিলিজিং মানে কি? রিলিজ মানে বের করা। যখন তুই কাজটা করবি, মানে ধর আমি একটা উদ্দীপনা দিলাম, তুই জাস্ট মোটিভেট হইলি, হ্যাঁ পড়তে হবে, নাহলে বিয়ে হবে না। এইটা হচ্ছে তুই এখন কাজটা করিস নাই, পড়া শুরু করিস নাই, কিন্তু যদি আমার উদ্দীপনার ফলে তুই পড়তে বসিস, যখনই বলছি এই না পড়লে বিয়ে হবে না, তুই সব বাদ দিয়ে পড়তে বসছিস, এটা হচ্ছে রিলিজিং, মানে তুই কাজটা শুরু করলি। আর আমি বললাম ভাই থাম 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 থাম, বিয়ে তোর তো হয়ে গেছে, থাম, পাইছি, তুই থাইমা দিলি, এটা হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। মানে 3 ধরনের উদ্দীপনা আছে এইখানে। রিলিজিংয়ে একটা কথা আছে, মনে রাখিস, রিলিজার, এই যে 3টা শব্দ অক্ষর আছে, র ল জ, বিজ্ঞানীর নামেও আছে দেখ, র ল জ। রিলিজার শব্দটি কে ব্যবহার করেন? লরেন্স। কি পর্যবেক্ষণ করার সময় যে হেরিঙ্গালের মানে ঠোঁটের মধ্যে একটা লাল ফোঁটা আছে, বাচ্চা যখনই ওই লাল ফোঁটায় ঠোকর মারে তখনই সে খাবার রিলিজ করে দেয়। এখান থেকে উনি এটা আবিষ্কার করছেন। আর একটা হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। এই 3টা উদ্দীপনা, তাহলে এগুলো হচ্ছে সাংকেতিক উদ্দীপনা। এবং তাড়না লক্ষ্য সরবরাহ করে কোন উদ্দীপনা? মোটিভেশন, যাকে বলা হয় প্রেরণা। তো ভদ্র ভাষায় এটাকেই বলে প্রেষণা। আমরা যাকে বলি প্রেরণা, সেটার আসলে ভদ্র বাংলা হলো, মানে বইয়ের ভাষা হলো প্রেষণা। আচ্ছা, প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ কি? যে লালাক্ষরণ, হাইতোলা, চোখের উপযোজন, সব। তাহলে প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য কি? প্রতিবর্তী একটা সহজাত আচরণ, এটা আগে চিন্তা করবি। তাহলে সহজাত আচরণ জন্মগত, শিক্ষালব্ধ নয়, তাহলে এটাই তার বৈশিষ্ট্য। ওমা, তাহলে এটাই তার বৈশিষ্ট্য, একটাই। প্রাণীর সহজাত আচরণের বৈশিষ্ট্য হলো, এটা তো হইছে, এই 2টা। নিচের কোনটি শিখন আচরণ? তাহলে শীতের পাখির মাইগ্রেশন করে, এটা সহজাত। বাবুই বাসা তৈরি করে, সহজাত। হাঁসের ছানায় যে মাকে অনুকরণ করে, এটা শিখন। ময়ূর যে নৃত্য, ড্যান্স মারে, ময়ূরের ড্যান্সটাও কি সহজাত, সে জন্মগতভাবেই এই ড্যান্সটা পারে। পরিযায়ী পাখি কি? আচ্ছা মনে রাখি, শঙ্খচিল পরিযায়ী না, গাংচিল মানে যে হেরিঙ্গাল, জলপায়রা, এগুলো হচ্ছে পরিযায়ী। শিখন আচরণের অন্যতম প্রধান শর্ত কি? মানে কাউকে যদি শিখাইতে যাই, ধর আমি তোকে শিখতে যাই, তাহলে তোকে আগে একটু মোটিভেশন দিতে হবে, অর্থাৎ প্রেরণা দিতে হবে, এটাই প্রেষণা। তাহলে এখন তুই বলতো, দুর্ঘটনা এবং সমস্যা, তোকে আমি যদি একটা সমস্যা দেই, তার এটা তুই সলিউশন করবি, তাহলেই না তুই শিখবি। এখন তুই কমেন্ট করে আমাকে জানাতো বাবু যে দুর্ঘটনা এইটা কি শিখন আচরণের শর্ত হবে কি না, দেখি তোর কি মনে হয়। কমেন্টে জানায় দে। জানা। কেউ বলে হবে, কেউ বলে হিবে, শোনো, এটা ঠিক কোন জায়গা থেকে হয়েছে বইয়ের, আজমল স্যার আছে কিনা একটু দেখবা। এখন লজিক যেটা বলে, ধরো তুমি একবার ছ্যাঁকা খাইছো, মানে আগুনের ছ্যাঁকা, তুমি অন্য কিছু ভেবো না, ধরো আগুন লাগলো, তুমি জানোই না এটা কি, আগুন লাগার পর তুমি একবার ছ্যাঁকা খাইছো, এই যে একটা ছোট্ট দুর্ঘটনা, তা তুমি একটা শিখলা না, ওইটা ছিল সহজাত আচরণ, কিন্তু এরপরে তো তুমি শিখলা বাবা এটা আগুন। এই যে ছোট বাচ্চাদের বেলা কি হয়, ও তো হয়তো বা জানেই না কি সুন্দর জ্বলছে, ও ধরে ফেলতে পারে আগুনটা, কিন্তু ধরার পর যখন একবার ছ্যাঁকাটা খাবে, ছ্যাঁকা না ছ্যাঁক কিছু একটা, এরপর থেকে কিন্তু সে আর ওটাকে ধরবে না।
সো এই ছোটো ছোটো দুর্ঘটনাও কিন্তু একটা শিখন হইতেই পারে। তাহলে তিনটাই রাইট দিবা, তিনটাই শর্ত। তবে স্পেসিফিক এটা বইয়ের রেফারেন্স কোন বই এটাও আমি খুঁজে তোমাকে জানাবো। এই দুইটা মাস্ট হবেই। তো আমার মতে তিনটাই হবে, কারণ ছোট ছোট দুর্ঘটনা, রোগ। এখন রোগের কথা বললো, ধরো তুমি কোনো একটা পিচ্ছিল জায়গায় যাচ্ছ, পিচ্ছিল জায়গায় গিয়ে পিছলে পড়ে গেলা, তাহলে একটা দুর্ঘটনা হইলো, তোমার ক্ষত হলো, তোমার রোগ হলো। তো এরপরে তুমি ওই রকম জায়গায় যাওয়ার সময় কিন্তু একটু ভাববাছ, তোমার কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন হলো। দেন তারপরেও বইয়ের লাইনটা কোথায় আছে আমি চেক করে এটা দেখবো না, তোমরা খুঁজে পাইলে আমাকে একটু হেল্প করো। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান বাট নট থ্যাংক ইউ। আমি একটু বই থেকে আরও কিছু জিনিস হালকা হালকা করে দেখাবো এবং এই পিডিএফটা দিব। আচ্ছা, আমরা এই শুরুর দিকেই আছি, মোটামুটি এগুলো আমরা পড়েছি। এই যে সহজাত আচরণের তিনটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, ট্যাক্সিস, প্রতিবর্ত ক্রিয়ার, স্বভাবজাত আচরণ। তো ট্যাক্সিস তো আমরা পড়ছি ভালো করেই, প্রতিবর্ত ক্রিয়াও কিন্তু আমরা মোটামুটি দেখলাম। এবং এই যে প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকার, সহজাত আর অর্জিত। এখন প্রতিবর্তী ক্রিয়ার এই যে তিনটা চক্র আছে, দাঁড়াও, এই যে ধৈর্য ধৈর্য ধৈর্য, এই যে প্রতিবর্তী ক্রিয়ার পাঁচটা ধাপ। ওই যে একজন গ্রাহক, এই যে হাতে আগুন লাগছে, গ্রাহক সেটা গ্রহণ করলো, করে অন্তর্বাহী এই যে সংবেদী স্নায়ু দিয়ে গেল, কোথায় গেল? সেন্টারে। সেন্টারটার নাম কি? সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড আবার একটা মোটর স্নায়ুর মাধ্যমে পাঠালো বহির্বাহী, দেন পেশিতে গিয়ে পেশি কাজ করলো বা গ্রন্থি কাজ করলো, এই যে পেশিতে কাজ। তাহলে এই পাঁচটা জিনিস, অর্থাৎ গ্রাহক, সংবেদী, সুষুম্না কাণ্ড হচ্ছে সেন্টার, মোটর এবং কার্যকর অঙ্গ, এই পাঁচটাকে একসাথে বলে প্রতিবর্ত চক্র। প্রতিবর্ত চক্র পাঁচটি অংশ নিয়ে গঠিত। তাহলে প্রতিবর্ত ভাইয়া শেষ। আচ্ছা, এই জিনিসটা আমাদের পড়া হয় নাই, সহজাত বা স্বভাবজাত আচরণ, যাকে আমরা বলি ইনস্টিংক্ট। এই জিনিসটার এক্সাম্পল হিসেবেই কিন্তু এই টুনটুনির বাসা নির্মাণটা বলছে। আমরা পরের পেজে যদি যাই, এখানে একটা কথা আছে, ফ্যাপ, ফাহাদ একাডেমি ফর ফিজিক্স না, এটা হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। অর্থাৎ অ্যাকশন প্যাটার্ন, কাজের প্যাটার্ন হচ্ছে ফিক্সড। এবং এই ফ্যাপের এই যে পাঁচটা বৈশিষ্ট্য আছে, এই হেডলাইন পাঁচটা কুত্তার মতো মুখস্থ করে ফেলবা পরীক্ষায়। এটা যেহেতু সহজাত আচরণ, ব্যক্তিগত অভিজ্ঞতা থাকবে না, এই বহির্ভূতর জায়গায় অন্তর্ভূত করে দেয়। এবং এই আচরণ হচ্ছে নির্দিষ্ট শ্বাসমূত, অর্থাৎ যে আচরণের তুমি জিন পাবা, ওই জিন শুধু একই রকম আচরণই করবে। এবং এটা সার্বজনীন, ওই প্রজাতির সবাই ওই একই আচরণ করবে। ধরো মাকড়সার জালের জন্য একটা জিন পাইছো, তাহলে দুনিয়ার সকল মাকড়সা ওই জিনের কারণে একই রকমই আচরণ করবে। তাহলে সকল মাকড়সার প্রজাতিতেই ওই জাল বোনার আচরণটা চলবে। এবং একবার যদি তারা জাল বোনা শুরু করে, যতই বাধা আসুক, তারা জাল বোনাটা একদম শেষ না করে থামবে না। এবং উদ্দেশ্যের একনিষ্ঠতা, এই জিন শুধুমাত্র জালি বুনবে, অন্য কোনো কাজ করবে না। এই পাঁচটা মুখস্থ করে ফেলবা। তো টুনটুনির বাসা নির্মাণ হলো এই যে সহজাত আচরণের একটা চমৎকার উদাহরণ। জাস্ট নামটা, তা পার্থক্য দরকার নেই। সহজাত, এই যে সহজাত আচরণ যাচাইয়ে এইখানে কিছু এই যে লাল কালার আছে, এই যে হিমালয় প্যাট্রিজ, ওই যে পরিযায়ী পাখিগুলা, গোল্ডেন পোভার, এরা কত মাইল উড়ে আসে, এই যে যেটুকু দাগানো আছে এইটুকু পড়বা। এই চ্যাপ্টারে অনেক কম পড়তে হয়। দেখো একটা বিশাল পেজ, তুমি জাস্ট লুক, একটা বিশাল পেজ, বাট এই 2 লাইন পড়তে হবে। এই জন্য আমি বইটা তোমাদেরকে দিব। এই যে একটা বিশাল পেজ, এই 2 লাইন পড়তে হবে। বাংলাদেশে 500 প্রজাতির স্থায়ী পাখি আছে, বিদেশি পাখি মাত্র 300। মাকড়সার জাল তো আমি বলেই দিলাম। অপত্যের প্রতি যত্ন, এগুলো একদমই পড়ার দরকার নেই, এমসিকিউতে তো এগুলো আসবেই না। আর এই ড্যান্সের কথাই বলছিলাম, জিগজ্যাগ ড্যান্স, জিগজ্যাগ, যেটা আলিম স্যারে লেখা আছে, খুবই অল্প অল্প লাইন। দেখো এই পুরো পেজ মাত্র এই 3-4টা লাইন, সেগুলোও আসবে না। রিস্ক নিব না দেখে দাগানো হয়েছে। আর ফাইনালি তো আমি এই পার্থক্যটা তোমাদেরকে পড়তে বলছি। এই হচ্ছে খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। আল্লাহ যদি চাহেন তো ট্যাক্সিস এবং মৌমাছি থেকেই কমন পড়বে। আর এই যে পার্থক্যটা এবং এক্সাম্পলটা খেয়াল করবা, বিশ্বাস করো 3টা জিনিস, ট্যাক্সিস, মৌমাছি, এই পার্থক্য, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ঠিক আছে ভাইয়া? তো আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি, এই অধ্যায় সিকিউ আনসার করবা না, আমি আরেফিন রাজকে এখন ব্লক করে দিব এবং ওর টাকা আমি ব্যাক করে দিব। তুই আমার সাথে নক করবি, ফালতু ছেলে, বেয়াদব ছেলে। কই তুই শালা, দাঁড়া, ব্যান।
তো ভালো থেকো বাবু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই চ্যাপ্টার শুধু এমসিকিউ পড়বা, এই চ্যাপ্টার সিকিউ এর জন্য পড়বাই না হুদাই, এসব পড়ে মার্কও পাবা না ভালো, দরকারই নাই।